ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড ইভিনিং। কেমন আছো তোমরা? যারা যারা জয়েন করে ফেলেছো একটু চ্যাট বক্সে জানাও। আমাদের সাথে যারা অলরেডি জয়েন করে ফেলেছে, সুমাইয়া আমি ভালো আছি আপু। ওয়ালাইকুম আসসালাম ইলমা, তৌফিক, মাহফুজ, শামিমা, আনন্দ, সিয়াম, উপমা, তৌফিক, রুবিনা। আহ আচ্ছা, এই যে আসছি মুনতাহা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আচ্ছা, আফিয়াও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের হচ্ছে গিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে যে মানে খুব বেশি দূরে না তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমরা কি জানো তোমাদের এইচএসসি পরীক্ষা কবে? আছি রে আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোমরা কি জানো তোমাদের এইচএসসি পরীক্ষা কবে? আচ্ছা, 17ই আগস্ট। পুরাতন পাপি অলওয়েজ। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমাদের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে যে হচ্ছে 17ই আগস্ট। আচ্ছা, রুটিনও দিয়ে দিয়েছে, ভেরি গুড। তার মানে তোমরা এতদিন পর্যন্ত একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলে যে তোমাদের পরীক্ষা কবে হবে, কিন্তু একটা এক্সাক্ট ডেট বা রুটিন দিয়ে দিলে কিন্তু আমরা নিজেদেরকে মেন্টালি ওভাবে প্রিপেয়ার করে ফেলতে পারি যে না, আমাদের এত তারিখ থেকে পরীক্ষা, আমার হাতে এত মাস সময় আছে, আমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করব। সো আজকে হচ্ছে তোমাদের 10 জুন, তাই তো? তো আজকে তোমাদের 10 জুন, ঠিক আমাদের জুন মাসের 20 দিন। এবং জুলাই মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাস 31। তাহলে জুলাই মাসের 31 দিন আমি 30 দিনই ধরলাম, একদিন যান্ত্রিক ত্রুটি, এবং আগস্ট মাসের 16 দিন। তাহলে টোটাল আমাদের থাকে কত দিন? 66 দিন। ঠিক আছে, আমাদের টোটাল হাতে আছে এখন 66 ডেজ, মানে মোর দ্যান 2 মান্থস। তো এই 2 মাসেরও বেশি সময় আমরা কিন্তু চাইলেই খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি, তাই না? ইতিহাসের পাতায় লেখা থাকবে আমাদের ব্যাচের নাম, কেন রে? তো এই 2 মাসে আমাদের করণীয় কি, বা এই 2 মাসে আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব? তোমার সাবজেক্ট আছে অনেকগুলা। আমাদের আছে বাংলা, ইংরেজি, এরপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এরপরে আইসিটি। তো আমাদের যে সাবজেক্ট গুলা আছে, তোমাকে এখন থেকেই ফাইন্ড আউট করতে হবে যে তোমার কোন সাবজেক্টে সবচেয়ে বেশি উইকনেস, তাই না? ঈদের ছুটি 7 দিন, এখন তোমাদেরকে আমি সেই টিপিক্যাল ডায়লগ দিব যে চান্স পাওয়ার পর প্রতিটা দিনই ঈদ। এটা একটা ভুয়া কথা। কারণ চান্স পাওয়ার পরে তুমি যদি ঢাকার বাইরে কোথাও পড়ো, তোমাকে ঈদের সময় কষ্ট ও সংগ্রাম করে ঢাকায় আসতে হবে। যারা যারা ঢাকায় থাকো, যারা মেডিকেলে থাকো, অনেকেই প্রফের জন্য ঈদ বিসর্জন দিবা। আর একবার ডাক্তার হয়ে গেলে তো ঈদ, পূজা, পার্বণ বলতে কিছুই নাই। আমি গত রোজার ঈদের দিনও ডিউটি করছি। সো চান্স পাওয়ার পরে প্রতিটা দিন ঈদ, এটা একটা ভুয়া কথা। বাট চান্স পাওয়ার পরে তুমি স্ট্রেসলেস অবস্থায় ঈদ করতে পারবা। ধর ঈদের দিন মজা করলা না তো কি হয়েছে, ঈদের পরের দিন মজা করলা। ঠিক আছে। হ্যাঁ রিশিফা, ইনশাল্লাহ। শুনো, বেটার লেট দ্যান নেভার। তোমরা যারা এখনো টেনশনে আছো যে আমি তো আমার অনেকগুলা সময় নষ্ট করে ফেললাম, পরীক্ষার ডেট তো দিয়েই দিল, আমার কি হবে, বিশ্বাস করো, এই কথাটা যখন থেকে ভাবতেছো তখন থেকে তুমি যদি পড়তে বসে যাও, তোমাকে দ্বারা অনেক কিছু করা সম্ভব। তাহলে আজকে তোমার কাজ হচ্ছে তুমি একটু বসে আধা ঘন্টা চিন্তা করবা যে আমার কোন কোন সাবজেক্টে অনেক বেশি উইকনেস রয়ে গেছে, আর কোন কোন সাবজেক্ট একটু কম পড়লেও চলবে। যে সাবজেক্ট গুলোতে উইকনেস রয়ে গেছে, তুমি একটা লিস্ট করবা যে আমার এই সাবজেক্টের এই চ্যাপ্টার গুলা পড়া বাকি, এই সাবজেক্টের এই টপিক গুলো আমার শেষ করা বাকি। তাহলে তোমার আগামী 15 দিন কাজ হবে, তুমি তোমার যে জিনিসগুলো বাকি রয়ে গেছে সেগুলো তুমি যেভাবেই হোক, কোচিং থেকে হোক, তোমার টিচারের কাছ থেকে হোক, কলেজের টিচারের কাছ থেকে হোক, নিজের চেষ্টায় হোক, বা ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে হোক, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তুমি তোমার এই উইকনেস গুলো সলভ করবা। এরপরে তোমার একটা 1 মাসের রুটিন করতে হবে, যে 1 মাসের রুটিনে তুমি সব সাবজেক্ট গুলা একবার অন্তত হলেও রিভিশন দিবা। এখন তুমি বলতে পারো যে আপু, রুটিন করলে তো জীবনেও কোনোদিন রুটিন ফলো করা হয় না, কিন্তু তুমি রুটিন করলে অ্যাটলিস্ট তুমি সবকিছু টাচ করবা। ধরো আমি আমার ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য 10 দিন টাইম রাখলাম, তাহলে এই 10 দিনের প্রতিদিনে যে তুমি পড়তে বসতে পারবা এমন তো কোনো কথা নাই। কখনো কলেজের পরীক্ষা থাকতে পারে, কখনো উদ্ভাসের পরীক্ষা থাকতে পারে, কিন্তু তুমি যদি টার্গেট নাও যে আমি আজকের দিনের মধ্যে 2টা চ্যাপ্টার শেষ করব, বিশ্বাস করো 2টা চ্যাপ্টার শেষ করতে না পারলেও তুমি অ্যাটলিস্ট 1.5টা পড়বা। তাহলে 1.5টা পড়লে কি তোমার লাভ? ঠিক আছে। এখন অনেকে বলবা যে হচ্ছে যে আপু 21 তারিখ পর্যন্ত টেস্ট, আবার হচ্ছে যে আপু আমার তো পরীক্ষা এতদিন, তাহলে আমি কিভাবে রুটিন করব? শুনো, তোমার রুটিনটা করতে হবে এমন ভাবে যে তুমি টেস্ট পরীক্ষা দাও বা উদ্ভাসে পরীক্ষা দাও, পরীক্ষার সাথে কোরিলেটেড হবে। যেমন টেস্ট পরীক্ষা তোমার কালকে বাংলা,
তুমি পরীক্ষার আগের রাতটা বাংলার জন্য রেখে সকাল থেকে অন্য সাবজেক্ট পড়বা, এরকম করে তোমাকে রুটিন করতে হবে। দরকার হলে তুমি টেস্ট পরীক্ষা শেষ করো, তারপরে এক মাসে রুটিন করে ফেলো। কারণ আমি তোমাদের রুটিন করে দিচ্ছি না কেন, তোমাদের হচ্ছে গিয়ে অনেকের অনেক রকম কলেজের রুটিন আছে, অনেকের পড়ার স্টাইল এক এক রকম। অনেকে দেখবা তোমার অনেক ফ্রেন্ডরা অনেক আগে পড়া শেষ করে এখনই মডেল টেস্ট দেওয়া শুরু করে দিছে। কখনোই অন্য কারোর সাথে কম্পেয়ার করবা না। তোমার নিজের প্রিপারেশন তোমার নিজের কাছে, এবং তুমি নিজের মতো করেই পড়া শুরু করে দাও। তবে একটা জিনিস মনে রাখবা, এখন অনেক বেশি নতুন জিনিস পড়ার কোনো সময় নাই। এখন সময় হচ্ছে পুরাতন পড়াগুলা বারবার রিভাইজ করার। তাহলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তুমি তোমার না পড়া জিনিসগুলো শেষ করে ফেলবা, এরপর থেকে তুমি রিভিশনে চলে যাবা। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। তোমরা বুধবারে ক্লাস করেছিলে অধ্যায় 7 এবং অধ্যায় 11-র উপরে। তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড ক্লাস হয়েছিল, যেখানে তোমরা বায়োলজি ফার্স্ট পেপার, নগ্নবীজি আবৃতবীজি এবং জীব প্রযুক্তির উপরে একটা ব্রড ক্লাস করেছো। তো তোমাদের বুধবারের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোর্ডের মতো করে প্রিপেয়ার করে দেওয়া এবং প্রতিটা বিষয় ডিটেইলস আলোচনা করা। আর শনিবারের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই বুধবারে যে 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে সেখান থেকে বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসবে এবং অ্যাডমিশনের জন্য তোমরা বইটা কিভাবে পড়বে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু আলোকপাত করা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে তোমাদের অ্যাডমিশন টেস্টের একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। কিন্তু আমরা বেশিরভাগই এই চ্যাপ্টারটা পড়তে গেলে কাঁদি। কেন কাঁদি বলো তো? আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, যে কেন আমরা এই চ্যাপ্টারটা পড়তে গেলে কাঁদি। হ্যাঁ মুগ্ধ, ভালো কাজ করছো। উদ্ভাস কিন্তু খুব সুন্দর করে রুটিন করে মডেল টেস্টে। যদি উদ্ভাসের সাথে একবার শেষ করতে পারো, একদম কেল্লা ফতে। এবং উদ্ভাসে অনেক অনেক ধাপে ধাপে পরীক্ষা হবে, প্রথম ধাপে শেষ করতে না পারলে পরের ধাপে তুমি শেষ করার টাইম পাবা। আচ্ছা, ইপসিতা জানাই দিবে রে, হবে কি হবে না। আচ্ছা, এই যে অনেকেই বলেছে হিউজ ইনফো। ঠিক আছে, হিউজ ইনফো, অনেক অনেক বেশি ইনফরমেশন। তাহলে তোমাদেরকে কি করলে তোমরা ইনফরমেশন গুলো মনে রাখতে পারবা? যখনই এই ধরনের কোনো তোমরা চ্যাপ্টার পড়বা, যেমন কোষ রসায়ন, বায়োলজি সেকেন্ড পেপারের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, তখন সবার আগে তোমাদের কাজ হবে প্রশ্ন ব্যাংকটা পড়া। আমি তোমাদের প্রতিটা ক্লাসে প্রশ্ন ব্যাংক সলভ করার নিয়ম শিখাই দিই, যে শুধুমাত্র সঠিক উত্তর দেখে পালায় যাওয়া যাবে না, অন্য উত্তরগুলো কোন প্রশ্নের এগেইনস্টে আছে সেগুলো তোমাদেরকে কি করতে হবে, জানতে হবে। আবার প্রশ্ন যেই প্যারা থেকে আসছে বইয়ের সেই প্যারার আশেপাশে পড়াগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে তোমরা সবার প্রথমে এই জটিল চ্যাপ্টার গুলার প্রশ্ন ব্যাংক সলভ করবা। পাশাপাশি বইটা রেখে যেই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে সেই টপিকটার উপর হাইলাইট করে ফেলবা। তাহলে তুমি যখন নিজে বই পড়া শুরু করবা, তখন সেই টপিকগুলো তুমি সবার আগে ধরে পড়ে ফেলবা। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ আজকে পড়ানোর সময় আমি যেই উদাহরণগুলো বলবো পরীক্ষায় বেশি আসে, তোমাদের আজকে কাজ হচ্ছে তোমরা পরীক্ষায় সেই উদাহরণগুলো নোট করে ফেলবা। এরপর আগামী 20 দিনের মধ্যে তুমি 2 দিন পর পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই এক্সাম্পল গুলা দেখবা। বিলিভ মি, 20 দিন পর তুমি এটা মনে রাখতে বাধ্য। কারণ আমাদের ব্রেন এতটাও ডাল না যে 2 দিন পর পর রাতে একবার করে রিডিং দিয়ে শুলে সেই জিনিসটা আমার মনে থাকবে না। ঠিক আছে? তাহলে তোমরা সবাই আমাকে প্রমিস করবা যে আগামী 20 দিন 2 দিন পর পর তোমরা রাতে ঘুমাতে যাবার আগে এই এক্সাম্পল গুলা একবার করে হলো চোখ বুলায় যাবা। কারণ বিগত বছরগুলোতে মেডিকেলের ভর্তি পরীক্ষায় নগ্নবীজি আবৃতবীজি থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে দেখো, আমরা হচ্ছে গিয়ে জীব প্রযুক্তি আমাদের সবার প্রিয় চ্যাপ্টার, এটা আমরা ইনশাল্লাহ পারবো, এটা নিয়ে তোমার কনফিউশনের কিছু নেই। আমরা চলে যাচ্ছি আমাদের এই নগ্নবীজি আবৃতবীজি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে আমরা আমাদের প্রশ্ন প্যাটার্নে চলে যাওয়ার আগে আমরা একটু আমাদের বইটা দেখে ফেলি আসুন। আচ্ছা, নগ্নবীজি আবৃতবীজি, তোমাদেরকে আগে আমি একটু আরেকটা সুন্দর জিনিস দেখাই দিই। আমাদের জীবনের উৎপত্তি হয়েছিল সায়ানো ব্যাকটেরিয়ার মাধ্যমে। আমাদের সবার প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল কার মাধ্যমে? সায়ানো ব্যাকটেরিয়ার মাধ্যমে। এই সায়ানো ব্যাকটেরিয়াটা উন্নতি লাভ করে তৈরি করলো অ্যালগি পানিতে। পানি থেকে ওরা স্থলভাগে চলে আসলো ফানজাই এর মাধ্যমে। আমরা পানিতে পেয়েছি অ্যালগি,
আর হচ্ছে গিয়ে স্থলভাগে পেয়েছি ফানজাই। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে যেটা কিনা জলেও থাকে আবার স্থলেও থাকে। তাহলে তোমরা এমন একটা উদ্ভিদের নাম বলো তো যেটা জলেও থাকবে আবার স্থলেও থাকবে। ব্রায়োফাইটা, ভেরি গুড। না রে, সায়ানোব্যাকটেরিয়া অ্যালগি না। তাহলে আমাদের জলেও থাকে এবং স্থলেও থাকে এমন একটা প্ল্যান্ট হচ্ছে ব্রায়োফাইটা, অ্যামফিবিক প্ল্যান্ট, উভচর উদ্ভিদ, মসবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা আরেকটু উন্নত হয়ে তৈরি করলো টেরিডোফাইটা, ফার্নবর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা উন্নত হয়ে তৈরি করলো আবৃতবীজ নগ্নবীজী জিমনোস্পার্ম। মনে রাখার সহজ উপায়, আমরা জিমে গেলে একটু কম কাপড় চোপড় পরে এক্সারসাইজ করি, তাহলে নগ্নবীজী জিমনোস্পার্ম। আর নগ্নবীজী উন্নত হয়ে তৈরি করলো আবৃতবীজী অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমাদের উদ্ভিদের বিবর্তনটা কিন্তু বেসিক্যালি এভাবেই হয়েছে। এদের মধ্যে খেয়াল করো, আমাদের সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে একমাত্র প্রোক্যারিওটিক, আদিকোষী, গরিব। আর বাকি শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এরা সবাই হচ্ছে ইউক্যারিওটা, তার মানে সুগঠিত, সুকেন্দ্রিক। এদের মধ্যে আমাদের অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এই চারটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে ওদের কোনো ফুল ফল হয় না, অপুষ্পক উদ্ভিদ। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে ফেনেরোগ্যামস, তার মানে ওদের ফুল ফল হবে, সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এদের মধ্যে অ্যালগি আর ফানজাই হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস, টেরিডোফাইটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস, এবং এদের মধ্যে সেতুবন্ধন হচ্ছে ব্রায়োফাইটা। তার মানে ব্রায়োফাইটাকে তোমার লোয়ার ক্রিপ্টোগ্যামস এবং হায়ার ক্রিপ্টোগ্যামস এর মধ্যকার সেতুবন্ধন বলা হয়। এইবারে খেয়াল করো, আমাদের অ্যালগি, ফানজাই এবং ব্রায়োফাইটা ওদেরকে আমরা বলি থ্যালয়েড, থালার মতো চ্যাপ্টা, কারণ ওদের দেহে আমরা কোনো মূল, কাণ্ড, পাতা, এমনকি কোনো ভাস্কুলার টিস্যু পাবো না, জাইলেম ফ্লোয়েম পাবো না, এই জন্য ওদেরকে আমরা বলি অ্যাভাস্কুলার। ঠিক আছে, মূল, কাণ্ড, পাতা, ভাস্কুলার টিস্যু নেই। ব্রায়োফাইটার যেহেতু এটা সেতু বন্ধন, কাণ্ড এবং পাতা থাকলেও মূল নাই, ওদের মূলের পরিবর্তে থাকে রাইজয়েড। মূলের পরিবর্তে ওদের কি থাকবে? রাইজয়েড। টেরিডোফাইটা থেকে শুরু করে বাকিদের হচ্ছে দেহকে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করি এবং ওদের ভাস্কুলার টিস্যু আছে। এবং টেরিডোফাইটা থেকে শুরু করে নগ্নবীজি, আবৃতবীজি, ওরা তিনজনই হচ্ছে ডিপ্লয়েড। যারাই ডিপ্লয়েড উদ্ভিদ তাদেরকে আমরা বলি স্পোরোফাইট, স্পোরোফাইটিক প্ল্যান্ট বা স্পোরোফাইট। আর অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইটা ওরা হচ্ছে হ্যাপ্লয়েড। যারাই হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদেরকে আমরা বলি গ্যামেটোফাইট, তাদেরকে আমরা বলি গ্যামেটোফাইট। তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স কি দেখে ফেলবো বলতো? শৈবাল, ছত্রাক, মস এই তিনটার মধ্যে ফুল ফল হয় না দেখে শৈবাল, ছত্রাক, মস, ফার্ন চারটাই অপুষ্পক উদ্ভিদ। নগ্নবীজি, আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদ। এদের মধ্যে শৈবাল, ছত্রাক, মসকে আমরা বলি থ্যালয়েড, কারণ ওদের দেহকে কোনো মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। মস বা ব্রায়োফাইটার মূল না থাকলেও মূলের পরিবর্তে মূলের মতো কিছু গঠন থাকে, যেগুলোকে আমরা রাইজয়েড বলি। টেরিডোফাইটা, মস, নগ্নবীজি, আবৃতবীজি ওরা তিনজনেই ডিপ্লয়েড, ওদের ভাস্কুলার টিস্যু তার মানে জাইলেম ফ্লোয়েম আছে, এই জন্য ওদেরকে আমরা বলবো স্পোরোফাইট। কিন্তু শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা হ্যাপ্লয়েড দেখায়, ওদেরকে বলা হয় গ্যামেটোফাইট, ওদের কোনো ভাস্কুলার টিস্যু নেই। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। নিচের কোনটি অ্যাভাস্কুলার উদ্ভিদ? ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, মস। অ্যান্সার হবে মস। নিচের কোনটি হ্যাপ্লয়েড নয়? অ্যালগি, পেনিসিলিয়াম, রিক্সিয়া, টেরিস। অ্যান্সার কি হবে? টেরিস। তার মানে আমরা যদি এই ছকটা একেবারে পড়ি, আশা করি আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলবো। তাহলে চলো আমরা চলে আসি এখানে, চ্যাপ্টারে কি বলছে এটা আমরা দেখে ফেলি। আচ্ছা, এই যে দেখো আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজির মধ্যে
বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা বলি স্পার্মাটোফাইটা, আর হচ্ছে গিয়ে বীজ উৎপাদন না করলে তাকে বীজ উৎপাদনকারীদের মধ্যে আমরা পাচ্ছি নগ্নবীজী এবং গুপ্তবীজী। এর মধ্যে তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশে 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে, কিন্তু মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। তার মানে নগ্নবীজী উদ্ভিদগুলো কি আমাদের বিলুপ্তির পথে। এটা আমাদের খুবই কনসার্নের একটা বিষয় যে বেশিরভাগ নগ্নবীজী উদ্ভিদ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করো আমাদের এই যে নগ্নবীজী উদ্ভিদ, এই নগ্নবীজী উদ্ভিদের আমরা টোটাল তোমার হচ্ছে গিয়ে 4টা বিভাগ পাচ্ছি। কয়টা বিভাগ পাবো বলো তো? টোটাল 4টা বিভাগ পাবো। একটা হচ্ছে গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা এবং ন্যাটোফাইটা। এক মিনিট আবার এই যে আমাদের যে 4টা বিভাগ আছে নগ্নবীজী উদ্ভিদের, এর মধ্যে বেস্টই হচ্ছে গিঙ্কোফাইটা আর সাইকাডোফাইটা। দেখবা আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে যারা কিনা কলেজে গেলে সবসময় একসাথে যায়, কলেজ অ্যাবসেন্ট করলে অলওয়েজ একসাথে অ্যাবসেন্ট করে। সেই রকম বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটা। ওরা দুইজন হচ্ছে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু। ঠিক আছে, ওরা হচ্ছে গিয়ে কি বলতো, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু। শৈবাল, ছত্রাক, মথ যারা আছে ওদের প্রত্যেকের জনন কোষগুলাতে 2টা করে ফ্ল্যাজেলা পাওয়া যায়, কিন্তু ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে আমরা অনেকগুলা ফ্ল্যাজেলা পাই, যার মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের সাইকাসের। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি মনে রাখবো দেখো। এই যে তোমার গিঙ্কোফাইটার গিঙ্কো বিলোবা এবং সাইকাডোফাইটার সাইকাকে বলা হয় জীবন্ত ফসিল। ধরো আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে আমাদের তৌফিককে পাওয়া যেত, তো 1000 বছর পূর্বে তৌফিকের চেহারার মতো যে মানুষ ছিল, 1000 বছর পরের তৌফিকের চেহারাও ঠিক একই রকম, তাহলে তৌফিককে আমরা বলবো একটা জীবন্ত ফসিল। তাহলে আজ থেকে 1000 বছর পূর্বে যে গিঙ্কো বা সাইকাস পাওয়া যেত, তাদের চেহারা বর্তমানের গিঙ্কো আর সাইকাসের চেহারার মতো, এই জন্য ওদেরকে আমরা কি বলি, জীবন্ত ফসিল বলি। এটা কিন্তু তোমাদের ডিও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে কেন জীবন্ত ফসিল বলা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকোইয়াও কিন্তু একটা কনিফার জাতীয় নগ্নবীজী উদ্ভিদ, এটা ইম্পর্টেন্ট। আর আমাদের নগ্নবীজির মধ্যে মীর জাফর হচ্ছে নেটোফাইটা, কারণ ও নগ্নবীজী হওয়া সত্ত্বেও ও অনেকটা আবৃতবীজী উদ্ভিদের মতো, কারণ ওদের শুক্রাণুতে আমরা কোনো ফ্ল্যাজেলা পাবো না। আচ্ছা, এরপরে খেয়াল করো যে হচ্ছে আমাদের এক মিনিট। আচ্ছা, এরপরে খেয়াল করো যে আমাদের এখানে 3টা বৃক্ষের নাম দেওয়া আছে, সিকোইয়া, সরিয়া, ইউক্যালিপটাস। এগুলো জাস্ট একবার দেখে নিবা। আমাদের কিছু ইম্পর্টেন্ট নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য আছে সেটা জানার আগে আমি একটু তোমাদেরকে আরেকটা একটু প্রজননের দিকে একটু আলোকপাত করতে চাই। তোমরা ছোটবেলায় যে প্রজনন পড়ছিলা, সেই প্রজনন চ্যাপ্টারের একটা বিষয় আমি তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। আসলে আমরা দেখে ফেলি ঝটপট। আমাদের যে স্ত্রী প্রজনন অঙ্গ ছিল সেটার নাম ছিল কি, কার্পেল বা গর্ভপত্র। কার্পেল বা গর্ভপত্র। তাহলে ধরো এই যে আমাদের হচ্ছে গিয়ে ভ্রূণথলি, সেই ভ্রূণথলির এখানে হচ্ছে গিয়ে 3টা প্রতিপাদ কোষ, সহকারী কোষ আর ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, এটা ধরো ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস। তো পরাগ রেণুটা যখন আমাদের এই ভ্রূণথলির কাছাকাছি আসে, তখন সেই পরাগ রেণুর মধ্যে থাকে 2টা শুক্রাণু বা পুংগ্যামিট। একটা পুংগ্যামিট আর একটা শুক্রাণু মিলিতভাবে তৈরি করে আমাদের ডিপ্লয়েড জাইগোট, এবং আরেকটা শুক্রাণু এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে তৈরি করে হচ্ছে শস্য। জাইগোট হচ্ছে গিয়ে ডিপ্লয়েড, শস্য হয়ে যায় ট্রিপ্লয়েড। এই একই সাথে 2টা নিষেককে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, তার মানে একই সাথে একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণু এবং আরেকটি শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের যে মিলন, সেই মিলনকে বলা হয় কি বলতো তোমার, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এবং আমাদের শস্য কেমন হবে, ট্রিপ্লয়েড হবে।
এই জিনিসটা আমার একমাত্র আবৃতবীজী উদ্ভিদে কিভাবে পসিবল? কারণ আবৃতবীজী উদ্ভিদের একটা গর্ভাশয় আছে, গর্ভদণ্ড আছে, গর্ভমুণ্ড আছে, যার কারণে ওদের গর্ভাশয় থেকে ফল হবে, দ্বিনিষেক হবে। কিন্তু আমাদের নগ্নবীজী উদ্ভিদ একেবারেই গরিবস। ওর না আছে গর্ভাশয়, না আছে গর্ভদণ্ড, না আছে গর্ভমুণ্ড, যার কারণে ওদের কোনো ফলও তৈরি হয় না, আবার ওদের কোনো দ্বিনিষেকও হয় না। যদি দ্বিনিষেক না হয় তাহলে পুংগামিট গুলো কি আকেলা, ওর আর কেউ নাই, এই জন্য ওদের শস্যটা তখন হ্যাপ্লয়েড হয়। কিন্তু সবকিছুরই ব্যতিক্রম আছে। ব্যতিক্রম না হলে কি আবার বায়োলজি এত কঠিন হয় নাকি? এমন একটা নগ্নবীজী উদ্ভিদ আছে যেটা নগ্নবীজী হওয়া সত্ত্বেও দ্বিনিষেক করে, যেমন ইফিড্রা। তাহলে এই যে কথাগুলা বললাম এগুলো আমাদের পরীক্ষায় আসার মতো কথা। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। এই যে আমাদের নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এখান থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি কি? আমাদের এই নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইট, তার মানে ডিপ্লয়েড। ওদের যে পুংরেণুগুলা যেই পাতার মধ্যে থাকে, পুংরেণু যেই পাতার মধ্যে থাকে সেই পাতাকে আমরা বলি মাইক্রোস্পোরোফিল। পুংরেণু যেই পাতার মধ্যে থাকে সেই পাতাকে আমরা বলি মাইক্রোস্পোরোফিল। আর স্ত্রী রেণু যে পাতার মধ্যে থাকে সেই পাতাকে আমরা বলি হচ্ছে মেগাস্পোরোফিল। ওদের যে মাইক্রোস্পোরোফিল আছে সেটার অনেকগুলো একত্রিত হয়ে একটা স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। ব্যাপারটা কিরকম আসলে তোমাদেরকে আমি দেখাই। এই যে এই ছবিটা খেয়াল করো, ওদের যে ছোট ছোট পাতাগুলা সেগুলা মিলিতভাবে একটা বড় হচ্ছে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। কিন্তু মেগাস্পোরোফিল গুলো একদম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছড়া ছড়া করে থাকে, ওদের মধ্যে আমরা কোনো স্ট্রোবিলাস বা কোনো কোণ পাবো না। এক নিষেক কাকে বলে? এক নিষেক মানে শুধুমাত্র শুক্রাণু ডিম্বাণুর মিলন, আর কোনো নিষেক হবে না। ঠিক আছে? তাহলে দেখো এই যে তোমার মেগাস্পোরোফিল গুলো আর এই যে মাইক্রোস্পোরোফিল গুলা, এই মাইক্রোস্পোরোফিল গুলাই তোমার মিলিত হয়ে দেখো উপরে কি তৈরি করছে, স্ট্রোবিলাস বা কোণ তৈরি করছে। আর এখানে মেগাস্পোরোফিল গুলো একসাথে থাকে, যার কোনায় কোনায় নগ্ন অবস্থায় ডিম্বক থাকে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আরেকটা ছবি আছে, এই যে তার মানে মনে রাখবা, তোমরা ডিকশনারিতে লিখে রাখো যে যেখানে আনজিয়াম শব্দটা থাকবে, আনজিয়াম মানেই হচ্ছে থলে। যেমন তোমাদের সঞ্চারী আপু যেই বাসায় থাকে সেই বাসাকে আমরা বলবো সঞ্চারিনজিয়াম। ঠিক আছে? তোমাদের সাথে তৌফিক নুসরাত যেই বাসায় থাকে তার নাম নুসরাত আনজিয়াম। ঠিক আছে? সেরকম ওদের স্পোর যে থলেতে থাকে তাকে বলে স্পোরানজিয়াম। তো 2 থেকে 5টা স্পোরানজিয়া একত্রিত করে তৈরি করে হচ্ছে সোরাস। এই সোরাস গুলা মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠে সুন্দর করে সাজানো থাকে এবং সব মাইক্রোস্পোরোফিল মিলে তৈরি হয় স্ট্রোবিলাস। আর মেগাস্পোরোফিল গুলো আলাদা আলাদা ঢিলা ভাবে থাকে, যার মাথাকে বলা হয় পিনিউল। মাইক্রোস্পোরোফিলের শীর্ষকে আমরা বলি অ্যাপোফাইসিস এবং মেগাস্পোরোফিলের শীর্ষকে আমরা বলি পিনিউল। দেখতে পুরো সাপের মনির মতো। দেখবো অনেক রকম ফ্লাইওভারের নিচে বা রাস্তার পাশে অনেক হুজুররা সাপের মাথার বলে হচ্ছে গিয়ে ওগুলা বিক্রি করে, ওগুলাতে ঝাড়াঝাড়ি করে। এরকম কাউকে দেখলে একদম ঠাস করে মেরে দৌড় দিবা, কারণ না দৌড় দিলে আবার সেই হুজুরের সাঙ্গপাঙ্গরা তোমার ধরে পিটা মারতে পারে। তাহলে সর্পমুনি বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, এগুলো সবই হচ্ছে ভাওতাভাজি, এগুলো হলো সাইকাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবারে খেয়াল করো, আমরা তাহলে বুঝতে পেরেছি যে আমাদের মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল কি জিনিস, এগুলা কি খায় না মাথায় দেয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়ে ফেলবো। এরপরে দেখো কি দেওয়া আছে, এরপরে হচ্ছে আমাদের জানতে হবে গর্ভাশয় নেই তাই কোনো ফল সৃষ্টি হয় না। নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না এক্সেপ্ট ইফিড্রা, এখানে একটা স্টার দিবা। তাই তাদের শ্বাস হচ্ছে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। আবৃতবীজী উদ্ভিদের শ্বাস নিষেকের পরে সৃষ্টি হয়। আমরা জানি, আচ্ছা বলো তো আমাদের জাইলেম এবং ফ্লোয়েম কত প্রকার? দেখি কে অ্যান্সার করতে পারবা। জাইলেম এবং ফ্লোয়েম কত প্রকার? মুনতাহা, এটা তো বলা যাবে না। আচ্ছা, তোমরা সবাই আমার ফাঁদে পা দিয়েছো, একমাত্র দিব্য, উপমা রাইট অ্যান্সার দিয়েছে, বাকি সবাই ভুল অ্যান্সার দিয়েছে। আমাকে যদি বলা হয় জাইলেম এবং ফ্লোয়েম কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 2 প্রকার। প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম, প্রাথমিক ফ্লোয়েম, গৌণ ফ্লোয়েম। কিন্তু আমাকে যদি বলে জাইলেম এবং ফ্লোয়েমে কয়টা করে টিস্যু আছে, তখন সেটা হবে 4টা করে টিস্যু আছে। ট্রাকিড ভেসেল, জাইলেম এন্ড ফ্লোয়েম, জাইলেম ফাইবার প্যারেনকাইমা, সিভনল সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং প্যারেনকাইমা। আশা করি তুমি বুঝতে পারবা। ঠিক আছে? প্রকার বললে 2, কোষ বললে 4।
তাহলে আমরা একটা ছন্দ মনে রাখবো, সেই ছন্দটা কি? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এই ছন্দটা হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদের জন্য। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, আমাদের যে জাইলেম টিস্যু আছে তার মধ্যে আমরা সত্যিকারের ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সত্যিকারের সঙ্গী কোষ পারি না। এটার ব্যতিক্রম হচ্ছে নেটাম। যেরকম দ্বিনিষেকের ব্যতিক্রম ছিল কোনটা? ইফিড্রা, সেই রকম জাইলেম ফ্লোয়েম ব্যতিক্রম হচ্ছে গিয়ে নেটাম। ওকে সিয়াম, তুমি যদি নেমোনিক মনে না রাখতে পারো তাহলে নিজের মতো করে পড়বা, কোনো বাধা ধরা নিয়ম নাই তো। ওদের মধ্যে আমরা অসম আকৃতির যৌনক্রম পাই। যৌনক্রম কি বলো? আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দাও যে হচ্ছে গিয়ে যৌনক্রম জিনিসটা কি? জেনারেশন। আচ্ছা, যৌনক্রম মানে হচ্ছে এই যে ওদের জীবন চক্রে কখনো হ্যাপ্লয়েড, কখনো ডিপ্লয়েড, কখনো হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, যে সাইমা অ্যান্সার করেছে, সাইমা, উপমা, নুহা, ঠিক আছে, দিব্য। তাহলে এটাকে বলা হয় যৌনক্রম। এখন ওদের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার সময়সীমা কিন্তু অলওয়েজ একই হয় না। কখনো ডিপ্লয়েড দশাটা বড় হয়, কখনো আবার হ্যাপ্লয়েড দশাটা বড় হয়। তাহলে এই যে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশাটা যে অসম, কখনো ইকুয়াল হয় না, এটাকে আমরা বলি হচ্ছে অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম। কখনো সেম হয় না দেখে এটাকে আমরা কি বলতে পারি? অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম। ঠিক আছে? আচ্ছা, লিফ স্কারটা মনে রাখবা এবং ওদের মধ্যে আর্কিগোনিয়াম সৃষ্টি হবে। আর্কিগোনিয়াম হচ্ছে একটা স্ত্রী জননাঙ্গ। তাহলে দেখো, এরপরে উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। এখান থেকে মনে রাখতে হবে উদ্ভিদ হচ্ছে পাম জাতীয়, মানে পাম গাছের মতো ওদের পাতা। আমরা যদি ফার্ন পড়তাম তাহলে আমরা দেখতাম যে ফার্ন গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো যখন কচি থাকে তখন এরকম কুণ্ডলিত থাকে। কিরকম থাকে বলতো? কুণ্ডলিত থাকে। এবং বড় হওয়ার পরে পাতাগুলো এরকম সর্পিলাকার হয়ে যায়। তাহলে এই যে তোমার ওদের পাতার যে বিন্যাসটা, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কচি পাতা কুণ্ডলিত এবং বড় হয়ে যাওয়ার পরে সর্পিলাকার, এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। তাহলে সার্সিনেট ভার্নেশন আমাদের নগ্নবীজি উদ্ভিদেও পাওয়া যায়। ওদের পরিবহনের জন্য পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে এবং ওদের কোরালয়েড মূল বিদ্যমান। ওদের গর্ভাশয় থাকে না দেখে কোনো ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন, হেটারোস্পোরিক মানে স্পোরগুলা দেখতে ভিন্ন, বায়ু পরাগায়ন, সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড় উদ্ভিদকুলের মধ্যে, যেটা কিনা লাটিমের মতো। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে ফার্ন এবং সাইকাস উভয়েরই শুক্রাণু মাল্টিফ্ল্যাজেলেটেড, কিন্তু সাইকাসেরটা হচ্ছে সবচেয়ে বড়। তোমরা কি কেউ সেন্ট মার্টিনে গেছো? কেউ কি কখনো সেন্ট মার্টিনে গেছো? আচ্ছা, তোমরা কি জানো সেন্ট মার্টিন বা প্রবাল দ্বীপ যে প্রবাল দিয়ে তৈরি হয়েছে? প্রবাল হচ্ছে একটা নিডারিয়ান প্রাণী, যেটা মৃত্যুর পরে মৃতদেহগুলো একত্রিত হয়ে হয়ে এরকম দ্বীপের মতো পাথর তৈরি করেছে। তাহলে প্রবাল দ্বীপে সেই পাথরগুলা দেখতে যেরকম ঝামার মতো, ওই যে অনেকে তোমরা পেডিকিউর মেনিকিউর করো না, পা ঘষা দিয়ে পরিষ্কার করো, তাহলে সেই ঝামা পাথরের মতো দেখতে হয় আমাদের এই সাইকাসের মূলগুলা। ওরা যখন জীবদ্দশায় প্রাথমিক অবস্থানে থাকে তখন ওদের প্রধান মূল থাকে। কি থাকে বলতো? প্রধান মূল। বড় হতে হতে আস্তে আস্তে সেই প্রধান মূলটা মাটির নিচ থেকে মাটির উপরে চলে আসে এবং গুচ্ছাকারে অস্থানিক মূল আকারে বের হয়। তার মানে প্রাথমিক দশায় ওরা মাটির নিচে প্রধান মূল আকারে থাকে, পরবর্তীতে ওরা অস্থানিক মূল আকারে গুচ্ছাকারে মাটির উপরে বড় হয়। যেই মাত্র মাটির উপরে আসবে সেই মাত্র ওকে ধুম করে অ্যাটাক করবে কে? নস্টক, অ্যানাবায়না প্রভৃতি সায়ানো ব্যাকটেরিয়া। ওদের অ্যাটাকে ওদের আকৃতিটা সেরকম প্রবাল পাথরের মতো হয়ে যায়। এই জন্য ওদেরকে আমরা বলি কোরালয়েড মূল। তাহলে কোরালয়েড মূল কেন বলা হয়, এটা ব্যাখ্যাও কিন্তু তোমাদের ডিউর রিটেনে আসতে পারে। ঠিক আছে? এই যে আমি এখান থেকে যে পয়েন্ট গুলা বললাম, পাম ফার্ন, সার্সিনেট ভার্নেশন, হেটারোস্পোরিক, সবচেয়ে বড় ফ্ল্যাজেলা, কোরালয়েড মূল, এগুলো খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আমরা কেন পাম ফার্ন বলি এই ব্যাখ্যাটা লাগবে, কারণ দেখতে পাম গাছের পাতার মতো। আর হচ্ছে গিয়ে কেন কোরালয়েড মূল বলা হয়, এটাও তোমাদের এমসিকিউ প্লাস ডিউর রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওদের পাতা দেখতে কিরকম এটা এত বেশি ইম্পর্টেন্ট না। ট্রান্সফিউশন টিস্যুটা পড়বা, যে পত্রকের প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে যে বর্ণহীন লম্বা কোষগুলো ওদের হচ্ছে পানি পরিবহনে সাহায্য করে, তাকে বলে ট্রান্সফিউশন
টিস্যু। জাস্ট সংজ্ঞাটা দেখে রাখবা। জীবন্ত জীবাশ্ম অলরেডি বলে ফেলছি, আমরা গিঙ্কো বিলোবা এবং সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলবো, যেটা কিনা প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডেলস বর্গের আন্ডারে পাওয়া যেত। এটা আরেকটা ডিউ রিটেনে আসার মতো ইম্পর্টেন্ট টপিক, যে সাইকাস আর ফার্নের মধ্যে এত মিল কেন। দুইটাই ডিপ্লয়েড, তার মানে দেহে আমরা মূল কাণ্ড পাতা পাবো। দুইটার পাতাই পক্ষল যৌগিক, সার্সিনেট ভার্নেশন, বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু, হেটারোমরফিক যৌনক্রম, মানে ওদের মধ্যে অনেক রকম মিল রয়েছে। সাইকাসের প্রযোজন আমাদের তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এখান থেকে জাস্ট মার্ক করার লাইনগুলো তোমরা পড়বা, ঠিক আছে? আর্কিগোনিয়াম যে একটি আদি বৈশিষ্ট্য, সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড়, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। এখানে 3টা স্টার দাও। আমরা এখান থেকে খুব মনোযোগ দিয়ে 3টা সাইকাসের নাম মনে রাখবো। একটা হচ্ছে সাইকাস সার্সিনালিস, একটা হচ্ছে সাইকাস পেকটিনাটা, আরেকটা হচ্ছে সাইকাস রিভোলিউটা। সার্সিনালিস থেকে আমরা ওষুধপাতি তৈরি করি, যেমন ধরো এরারুট, পেটের পীড়া এবং চুলকানি, বলে না চুলকানি খাওজানি, ওই যে ওষুধ বিক্রি করে চর্মরোগের ওষুধ। যেমন আমার প্রথম দিকে ইভেন এখনো ডার্মাটোলজিস্ট হওয়ার খুব ইচ্ছা, মানে ত্বকের ডাক্তার। হ্যাঁ, ডার্মাটোলজিস্ট হলে ইজি কি জানো, ডার্মাটোলজিতে কোনো তোমার ইমার্জেন্সি নাই, ঠিক আছে? ডার্মাটোলজিতে তোমার হচ্ছে কি কোনো ইমার্জেন্সি নাই। ধরো শরীরে চুলকানি খাওজানি নিয়ে তো আর কেউ মরবে না, তাই না? আমার আবার হচ্ছে গিয়ে তোমার এত ইমার্জেন্সি ভালো লাগে না, যে হ্যাঁ রাত জেগে দৌড় দাও, ফোন দিছি, তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ, হঠাৎ করে তুমি হাসপাতালে দৌড় দিলা। কিন্তু আমার আম্মুকে যখন আমি বলি আম্মু আমি ডার্মাটোলজি পড়বো, তখন আমার আম্মু বলে তুই কি চুলকানির ডাক্তার হবি? তো এটা হচ্ছে গিয়ে সমস্যা। তো এখন কি আর করব বলো, এখন কোন বিষয়ে ডাক্তার এখনো ঠিক করি নাই রে। তোমাদের একটা ঠিক করতে হবে, এখন সব বিষয়ে পড়াশোনা করতেছি, দেখা যাক সামনে কি করা যায়। কলম করা, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। আসমিন, হ্যাঁ রে দিব্য, আমাদের সাইকাসের যে মূল, সেই মূলের কোষ প্রাচীরের রিসেপ্টর গুলো আমাদের সায়ানোব্যাকটেরিয়াকে আকর্ষণ করে, এই জন্য সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করবে। আচ্ছা রে সবুজ, ট্রাই করব। মায়েরা এমনই, হ্যাঁ মুনতাহা ভালো কথা বলছে, পাগলের ডাক্তার হইেন। সাইক্রিয়াটিস্ট হইতে হলে নিজেরই পাগল হইতে হবে, বুঝছো? নিজে আগে পাগল হবা, তারপর মানুষের চিকিৎসা করবা। তাহলে দেখো, আমরা সাইকাস রিভোলিউটাকে খাবার হিসেবে ইউজ করব এবং পেকটিনাটাকে আমরা সবজি হিসেবে ইউজ করব। রিভোলিউটা হচ্ছে বীজ, পেকটিনাটা হচ্ছে সবজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ সাইকাস থেকে কি কি জিনিস পড়বো আমি আবারও বলে দিচ্ছি। সাইকাস থেকে পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাংলাদেশে কয় প্রজাতির সাইকাস পাওয়া যায়। সাইকাসের 4টা বিভাগ, গিঙ্কো আর সাইকাডোফাইটা থেকে হচ্ছে গিয়ে তোমার মাল্টিফ্ল্যাজেলেটেড শুক্রাণু, ইফিড্রা, নেটাম, এগুলার স্পেসিফিসিটি কি, পামফার্ন, জীবন্ত ফসিল এবং কোরালয়েড মূল, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে চলে আসি আমরা আবৃতবীজী উদ্ভিদের কাছে। আবৃতবীজী উদ্ভিদ থেকে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম উদ্ভিদ কোনটা এবং সবচেয়ে বৃহৎ উদ্ভিদ কোনটা। ক্ষুদ্রতম উদ্ভিদ হচ্ছে ওলফিয়া। ওলফিয়া, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের উচ্চ বৃক্ষগুলোর নাম একটু জেনে রাখবা। আবৃতবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে এখান থেকে আমরা আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের সিমিলারিটি ডিসিমিলারিটি বের করতে পারবো। দুটাই কিন্তু স্পোরোফাইট, তার মানে মূল কাণ্ড পাতা পাবো, কিন্তু আমরা আবৃতবীজী উদ্ভিদে একটা গর্ভপত্রের সব অংশগুলা পাই। এই জন্য ওদের ফল তৈরি হয়, বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, শুক্রাণুর কোনো ফ্ল্যাজেলা লাগে না। ওদের মধ্যে আমরা দ্বিনিষেক পাবো দেখি, ট্রিপ্লয়েড শস্য পাওয়া যাবে। আর কেগোনিয়া সৃষ্টি হবে না, কারণ ওদের তো স্ত্রী গর্ভপত্রই আছে। এখানে আমরা জাইলেমের ভাই এবং ফ্লোয়েমের সঙ্গী পাবো, ঠিক আছে? ওদের গ্যামেটোফাইট খুবই ছোট এবং স্পোরোফাইট খুবই বড়, সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। ফ্ল্যাজেলা নেই দেখি, শুক্রাণু নিশ্চল। তার মানে ওদের স্পেসিফিক ক্যারেক্টার কি কি বলতো? ওদের একটা স্ত্রী গর্ভপত্রতে বা কার্পেলের মধ্যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকবে। গর্ভাশয় থেকে আমরা ফল পাবো, ডিম্বক পাবো দেখে ফলের ভেতরে বীজ আবৃত অবস্থায় থাকবে। ওদের দ্বিনিষেক হয় দেখে শস্য ট্রিপ্লয়েড হবে এবং ওদের মধ্যে আমরা কোনো আর্কিগোনিয়াম পাবো না। নারে যৌনক্রম সমান হবে না, ওদের স্পোরোফাইট দশাটা বড় এবং গ্যামেটোফাইট দশাটা ছোট, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো আমরা চলে আসি নগ্নবীজী উদ্ভিদের বিস্তৃতি, পার্থক্যটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি থেকে তোমরা জাস্ট মনে রাখবা যেটাকে আমরা 2টা শ্রেণীতে ভাগ করি।
একটা হলো ম্যাগনোলিওপসিডা আর একটা হচ্ছে লিলিওপসিডা। কোন গোত্রের কয়টা করে পরিবার আছে এত ডিটেলস লাগবে না, আমরা জাস্ট গোত্র দুইটার নাম মনে রাখবো। এখান থেকে শুরু হবে উদাহরণের মেলা। এই জন্য আমি আগে থেকে বলে রাখি, সব পড়তে হবে না বা সব ভালো করে জানতে হবে না। আমি যে জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিব তোমরা সেগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তাহলে আসো আমরা দেখে ফেলি, একটা গাছ কেমন হবে, ও কি ছোট, মাঝারি নাকি বড়, এটার উপর ডিপেন্ড করে আমরা গাছকে 3 ভাগে ভাগ করি: বিরুৎ, গুল্ম, উপগুল্ম এবং বৃক্ষ। এর মধ্যে উপগুল্ম আর গুল্মের এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করব, যে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা বুঝবো তার বুদ্ধি হ্যাস। বলো তো, চা বিরুৎ, গুল্ম নাকি বৃক্ষ? না রে, কাজু বাদামের বীজ নগ্ন থাকে না, ওটা ফলের ভেতরেই থাকে, তোমরা শুধু বীজটা দেখতে পারো আর কি। বলো তো, চা কি বিরুৎ, গুল্ম নাকি বৃক্ষ? হুম, আনিকা, এরপরে হাসি। একমাত্র আনিকা আর হাসি হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার দিয়েছে। আমরা পড়ি না, তোমরা হচ্ছে অনেকে টি ট্রির কসমেটিক্স ইউজ করো না, আমরা বলি না যে চা গাছ? চা কিন্তু একটা গাছ, মানে বৃক্ষ, ঠিক আছে? কিন্তু আমরা চা পাতা সংগ্রহ করার জন্য সেগুলাকে ছোট ছোট বনসাই করে রাখি, যাতে করে আমরা ইজিলি চা পাতাটা কালেক্ট করতে পারি। তাহলে একটা গাছ কি লম্বা না ছোট, ওটার উপর কিন্তু বৃক্ষ হওয়া ডিপেন্ড করে না। বৃক্ষ হওয়া ডিপেন্ড করবে যে ওর কাণ্ডটা কেমন, কাষ্ঠল, চিকন, নরম নাকি শক্ত। ঠিক আছে, তাহলে মনে রাখবা আমাদের চা কিন্তু বৃক্ষ, নট গুল্ম। ঠিক আছে, তাহলে এবারে চলে আসি মূলের কাছে। মূল থেকে আমাদের জানতে হবে, একবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে অস্থানিক মূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে গিয়ে প্রধান মূল। এটাই আমাদের জানতে হবে। সরি, একবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে গুচ্ছমূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল, এই দুইটাই জাস্ট জানবা। আর অর্কিড হচ্ছে পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে ওরা অন্য উদ্ভিদের সাথে হচ্ছে গিয়ে জন্ম লাভ করে। ঠিক আছে, কাণ্ড থেকে এগুলা ইম্পর্টেন্ট জাস্ট 3টা জিনিস: রাইজোম, টিউবার, বাল্ব। জাস্ট এই 3টা জিনিস খুব ভালো করে পড়বা। ঠিক আছে, রাইজোম মানে হচ্ছে একটু লম্বাটে, আদা হলুদ। টিউবার হচ্ছে গল্লু গল্লু, ঠিক আছে, যেমন আলুর টিউবার। পেঁয়াজ রসুন দেখতে বাল্বের মতো, সো বাল্ব। আর রানার হচ্ছে গিয়ে তোমার কি থানকুনি, তার মানে ওর কাণ্ডটা খুবই দুর্বল এবং মাটির উপরে পড়ে থাকে। তাহলে আদা হলুদ রাইজোম, আলুর টিউবার, পেঁয়াজ রসুনের বাল্ব, এরপরে থানকুনি হচ্ছে রানার। এই 4টা এক্সাম্পল খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, না সব গাছ গাছ না। আচ্ছা হ্যাঁ, নুসরা তো বলেছে, ওকে ভেরি গুড। পাতা থেকে আমরা এত ডিটেলস পড়বো না, পাতা থেকে জাস্ট আমাদের লাগবে পত্র বিন্যাস। ঠিক আছে, আর এখান থেকে লাগবে কোনটা সিম্পল লিফ আর কোনটা হচ্ছে কম্পাউন্ড লিফ, আর লাগবে না। এত ডিটেলস পড়ার দরকার নেই, তোমরা শুধুমাত্র সিম্পল আর হচ্ছে কম্পাউন্ড লিফের এক্সাম্পল পড়বা। আর পড়বা হচ্ছে শিরোবিন্যাস। এই যে, যেখানেই একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর উদাহরণ পড়বা মনে রাখবা, সেটাই ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী উদ্ভিদে হচ্ছে জালিকাকার এবং একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায়। ইনফ্লোরেসেন্স থেকে আমাদেরকে জাস্ট পড়তে হবে উদাহরণগুলা। ঠিক আছে, ইনফ্লোরেসেন্স জিনিসটা কি? একটা গাছের ডালে ফুলগুলা কিভাবে সাজানো থাকবে? ও কি রজনীগন্ধার মতো কোনায় কোনায় সাজানো থাকবে, নাকি গোলাপের মতো একটা ডালের মাথায় একটা ফুল থাকবে? সেই বিন্যাসটাকে আমরা বলি পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। হ্যাঁ, সিয়াম কচুলতিও রানার হয়। তাহলে আমার পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরিতে যদি একটা ডালে অনেকগুলা ফুল হয়, সেটাকে আমরা বলবো রেজিমোস। আর একটা ডালে একটা ফুল হলে সেটাকে আমরা বলবো সাইমোস। তাহলে তোমরা বুঝতে পারতেছো, জবা, গোলাপ এগুলা কি সাইমোস হবে। আর রেজিমোসের মধ্যে অনেক রকম টাইপ আছে, এগুলো পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কোনো সময় পরীক্ষায় আসতে দেখা যায় নাই। তোমরা এখান থেকে বেশি ভালো করে পড়বা সরিষা আর হচ্ছে রজনীগন্ধা, ধান গম। ঠিক আছে, সরিষা, রজনীগন্ধা, ধান গম। সাইমোস কি হবে? সাইমোস হচ্ছে গিয়ে তোমার গোলাপ, জবা, ক্যালিক্স, করলা, এগুলো তোমরা পারো। এই চ্যাপ্টার থেকে যেই টপিক গুলা না পড়ে যাওয়া হারাম, সেটা হচ্ছে গিয়ে এস্টিভেশন, প্লেসেন্টেশন। আমি বলে দিচ্ছি,
পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন, অমরা বিন্যাস বা প্ল্যাসেন্টেশন, ফলের প্রকারভেদ, গোত্র পোয়েসিয়া আর গোত্র মালভেসিয়া। এগুলো যদি পড়তে পারো বিশ্বাস করে এখান থেকে প্রশ্ন কমন পাবা, কিন্তু এই টপিকগুলো পড়ে না যাওয়া পরীক্ষার হলে হারাম। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো খুব ভালো করে পড়ে ওই যে বললাম নোট করে ফেলবা, নোট করে ফেলতে হবে। তাহলে একটা গাছের বৃতি বা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। আমি রাখছি মাহফুজ। আচ্ছা, তাহলে এবারে খেয়াল করো, দেখো ওপেন, আমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবো পুষ্পপত্র বা বৃতিগুলো যদি পরস্পরের সাথে যুক্ত না হয়ে পাশাপাশি অবস্থান করে সেটা ওপেন। টাচ করে থাকলে ভালভেট বা প্রান্ত স্পর্শী, বাংলাটা পড়তে হবে। একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, এভাবে থাকলে পাকানো পাকানো, টুইস্টেড। দেখো এগুলো দেখেও কি টুইস্টেড মনে হচ্ছে না? তাহলে টুইস্টেডের সাথে এই দুইটার মধ্যে পার্থক্য হলো টুইস্টেডের প্রতিটা বৃত্তির একটা মাথা ভিতরে একটা মাথা বাইরে, কিন্তু ইমব্রিকেটের একটার দুইটা মাথাই বাইরে। খেয়াল করো, এটার দুইটা মাথাই বাইরে, এটার দুইটা মাথাই ভিতরে, বাকিগুলার বাইরে ভিতরে বাইরে ভিতরে বাইরে ভিতরে। তার মানে আমাদের টুইস্টেডের প্রতিটা বৃত্তিরই বাইরে ভিতরে ছিল, ইমব্রেকেটের একটার দুইটা মাথায় ভিতরে, একটার দুইটা মাথায় ভিতরে বাইরে। কুইকান শিয়ালে দুইটা মাথায় ভেতরে আর দুইটার মাথা পুরাপুরি বাইরে, আর একটা হচ্ছে বাইরে ভিতরে। ঠিক আছে, আর ভেক্সিলারিতে সবচেয়ে বড় বৃত্তিটা বাকি অন্যগুলাকে প্রজাপতির মতো আবৃত করে রাখবে। তাহলে আমাদের এখান থেকে দেখবা তোমাদের মেডিট্রিক্সে অনেক রকম ছন্দ দেওয়া আছে, তোমরা চাইলে ছন্দ দিয়েও পড়তে পারো, আবার চাইলে নিজেরা এমনিতেও মুখস্থ করতে পারো। যেমন আমি ছন্দ দিয়ে পড়াটা তেমন পছন্দ করতাম না, দেখবা ছন্দ দিয়ে মনে রাখতে গেলে আরেকটা ছন্দ লাগে, পরে পরীক্ষার হলে আমরা খালি ছন্দই মনে রাখি, কিন্তু ছন্দের কোন শব্দ দিয়ে কি হয় সেটা আমাদের আর মনে আসে না, পরে আমরা ছন্দে ছন্দে দোলে আনন্দে হয়ে যাই। এই জন্য যার ছন্দ ভালো লাগে সেই সবচেয়ে ইজিয়েস্ট ছন্দ দিয়ে পড়বা, না হলে দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। না রে, সব এক করে ফেলা যাবে না তাসনিমা, সব এক করে কেন ফেলবা? দেখো সবগুলো প্রান্ত খোলা অবস্থায় যুক্ত, ওপেন, লেগে লেগে আছে, প্রান্ত স্পর্শী, ভিতরে বাইরে ভিতরে বাইরে পেঁচায় পেঁচায় আছে বেনির মতো, টুইস্টেড। একটার দুইটা মাথায় ভিতরে, একটার দুইটা মাথায় বাইরে, ইব্রিকেট। দুইটা দুইটা করে হলে কুইকানশিয়াল, আর সবগুলোকে আবৃত করে রাখলে ভেক্সিলারি। ঠিক আছে, আর তোমার তো এত ব্যাখ্যা লাগবে না অ্যাডমিশনের জন্য, তোমার জাস্ট এক্সাম্পল লাগবে। তাহলে ওপেন দিয়ে মনে রাখতে পারো হচ্ছে ওগো জবা, ওগো জবা, তার মানে গন্ধরাজ আর হচ্ছে জবা, ওগো জবা। ভালভেট দিয়ে মনে রাখতে পারো হচ্ছে গিয়ে ভাবনা আজ বা ভাবো আজ, ভা দিয়ে ভালভেট, ব দিয়ে বাবলা, আ দিয়ে আকন্দ, জ দিয়ে জবা। তার মানে জবা ফুলের পাপড়িতে আমরা, উপবৃত্তিতে আমরা পাই ওপেন, আর বৃত্তিতে আমরা পাই ভালভেট। জবা নিয়ে কিন্তু কনফিউশন আছে, ঠিক আছে? জবার উপবৃত্তিতে ওপেন আর হচ্ছে কি বৃত্তিতে ভালভেট, আবার পাপড়িতে কিন্তু টুইস্টেড আছে আবার। ঠিক আছে, পাপড়িতে কিন্তু আবার টুইস্টেড। তাহলে জবাটা ভালো করে খেয়াল করবা, করবি জবা হচ্ছে টুইস্টেড। ইমব্রিকেট হচ্ছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা, তোমরা ইকা দিয়ে মনে রাখতে পারো। ইমব্রিকেট হচ্ছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা, কৃষ্ণচূড়া কালকাসুন্দা, বৈজ্ঞানিক নাম যেগুলোর দাগ দেওয়া আছে লাল কালি দিয়ে সেগুলা দেখবা। আচ্ছা, কুইকান শিয়াল হচ্ছে, ধরো একটা সাপ যদি ভালো হয় সেটা সুসাপ, যদি খারাপ হয় সেটা কুসাপ। তাহলে কু দিয়ে কুইকান শিয়াল, স দিয়ে সরিষা, প দিয়ে পেয়ারা। ঠিক আছে, আর ভেক্সিলারি মনে রাখবা ভেসিম, ভে দিয়ে ভেক্সিলারি, সি দিয়ে শিম, ম দিয়ে মটরশুটি। তাহলে আমি আবার রিভিউ করি, ওপেন দিয়ে হচ্ছে ওগো জবা, গন্ধরাজ আর জবা। জবা ফুলের উপবৃত্তি ওপেন, বৃত্তি হচ্ছে ভালভেট, তার মানে ভাবো আজ, বাবলা আকন্দ জবা। এরপর টুইস্টেড হচ্ছে গিয়ে জবা করবি, ইকরা হচ্ছে কি কৃষ্ণচূড়া কালকাসুন্দা ইমব্রিকেট, কুসাপ হচ্ছে সরিষা পেয়ারা, ভেসিম মানে ভেক্সিলারি হচ্ছে সীমার মটরশুটি। তাহলে প্রতিটা এক্সাম্পল আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম এগুলো তোমরা জানো, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জানতে হবে পেরিয়ান্থ জিনিসটা কি। প্রতিটা বৃত্তির সদস্যকে আমরা বলি বৃত্তাংশ বা সেপাল, দলমণ্ডলের প্রতিটা সদস্যকে আমরা বলি পাপড়ি বা পেটাল,
পেরিয়ান্থ বা পুষ্পপুটের প্রতিটা সদস্যকে আমরা বলি টেপাল। এই হচ্ছে সেপাল, পেটাল, টেপাল। তাহলে পেরিয়ান্থ বা পুষ্পপুট কি? কোন একটা ফুলের যখন বৃতি আর দল দেখতে হুবহু একই রকম হয় তখন তাদেরকে আমরা বলি পুষ্পপুট বা পেরিয়ান্থ। পুষ্পপুট বা পেরিয়ান্থ। আরেকটা ইজি টিপস হচ্ছে সবকিছু যার মধ্যে আছে, যেমন উভলিঙ্গ মানে সেই হিজড়া ফুল, সম্পূর্ণ ফুল তার প্রতিটা পার্ট আছে, তাহলে যেখানেই বেশি বেশি উভলিঙ্গ, সম্পূর্ণ সবকিছুর এক্সাম্পলে দেখবা জবা আছে। দেখো উভলিঙ্গ ফুল হচ্ছে গিয়ে জবা, সম্পূর্ণ ফুল হচ্ছে গিয়ে জবা, সমাঙ্গ ফুল হচ্ছে জবা। সব বেশি বেশি পজিটিভ ফিচার গুলা কার মধ্যে? জবা ফুলের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে ইম্পর্টেন্স দিয়ে পড়বা উভলিঙ্গ, একলিঙ্গ ফুল, সম্পূর্ণ, অসম্পূর্ণ ফুল। এই চারটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। উভলিঙ্গ, একলিঙ্গ, সম্পূর্ণ, অসম্পূর্ণ। আসলে প্রত্যয় ভালো বলছে। টুইস্টের হচ্ছে বেবলেটের মতো দেখতে। আমার ছোট একটা কাজিন ভাই আছে, সারা দিন বেবলেট দেখে। আচ্ছা, এবারে খেয়াল করো, গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ফুলকে 3 ভাগে ভাগ করতে পারি। এই ছবিটা দেখো, গর্ভাশয়ের নিচ থেকে সব স্তবক উপরে উঠেছে, তার মানে গর্ভপাদ, হাইপোগাইনাস। ডিকশনারিতে লেখো হাইপো মানে নিচে, পেরি মানে চারপাশে, এপি মানে উপরে বা বাইরে। হাইপো নিচে, পেরি চারপাশে, এপি হচ্ছে উপরে বা বাইরে। তার মানে গর্ভাশয় উপরে, বাকি সব নিচে, গর্ভপাত বা হাইপোগাইনাস। গর্ভাশয়ের কোটি মানে গর্ভাশয়কে ঘিরেই সবকিছু চারপাশে, তার মানে পেরি গাইনাস বা গর্ভকোটি। গর্ভাশয় নিচে, বাকি সব উপরে, তার মানে এপিগাইনাস বা গর্ভশীর্ষ। গর্ভের পাদদেশে, গর্ভের কোটি বা কোমরে, গর্ভের শীর্ষে, গর্ভপাদ, গর্ভকোটি, গর্ভশীর্ষ। তাহলে আমাদের কিন্তু এই তিনটার এক্সাম্পল গুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার প্ল্যাসেন্টেশনে চলে এসেছি। প্ল্যাসেন্টা কি মানুষের থাকে বলতো? প্ল্যাসেন্টা প্ল্যাসেন্টা বা অমরা কি মানুষের থাকে? আমরা যখন 9 মাস মাতৃগর্ভে বড় হয়েছি তখন মায়ের বডি থেকে আমরা পুষ্টি পেতাম কিসের মাধ্যমে? প্ল্যাসেন্টা বা অমরার মাধ্যমে, মনে পড়ে? আচ্ছা, তাহলে এই যে প্ল্যাসেন্টা বা অমরা, এপি মানে উপরে বা বাইরে, চারপাশে। আচ্ছা, তাহলে আমরা যেরকম মায়ের বডি থেকে অমরা বা প্ল্যাসেন্টার মাধ্যমে পুষ্টি পাই, সেরকম গাছের যেই টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় প্ল্যাসেন্টা বা অমরা। এদের বিন্যাসের উপর ডিপেন্ড করাকেই বলা হয় প্ল্যাসেন্টেশন বা অমরা বিন্যাস। ভালো করে খেয়াল করো, মার্জিনাল বা এক প্রান্ত মানে হচ্ছে গর্ভাশয়ের এক কিনারা বরাবর প্ল্যাসেন্টা ঝুলে আছে। এক্সাইল আর হচ্ছে ফ্রি সেন্ট্রাল, এই দুইটার মধ্যে মিল আছে। দেখো দুইটাই সেন্টার থেকে তৈরি হয়েছে, কিন্তু এক্সাইলটা, ফ্রি সেন্ট্রালটা এক প্রকোষ্ঠ, এক্সাইলটা হচ্ছে বহু প্রকোষ্ঠ। মানে এখানে একটা চেম্বারের মধ্যে সব গর্ভাশয়, এখানে ছোট ছোট অনেকগুলো চেম্বারের মধ্যে গর্ভাশয়। তার মানে মার্জিনাল মানে এক প্রান্তে, এক্সাইল আর ফ্রি সেন্ট্রাল দুটাতেই কেন্দ্র থেকে প্ল্যাসেন্টা থাকবে মধ্য অক্ষে, কিন্তু ফ্রি সেন্ট্রাল এক প্রকোষ্ঠ আর এক্সাইল হচ্ছে একাধিক প্রকোষ্ঠ দ্বারা বিভাজিত। প্যারাইটাল ও সুপারফিশিয়াল দেখো দুইটাই পরিধি প্রাচীর থেকে তৈরি হয়েছে, কিন্তু প্যারাইটালে ব্যাখ্যাতে কি বলা হয়েছে যে প্যারাইটালটা হচ্ছে গিয়ে তোমার পরিধীয় দেয়ালে থাকে আর সুপারফিশিয়ালটা হচ্ছে প্রস্থ প্রাচীরে থাকে। তার মানে দেয়াল থেকে তৈরি হয় প্যারাইটাল, এক বা দুইটা প্রকোষ্ঠ, আর প্রস্থ প্রাচীর বরাবর পাশাপাশি থাকে সুপারফিশিয়াল, বহু প্রকোষ্ঠ। তার মানে আমরা হচ্ছে এক্সাইল এবং সুপারফিশিয়াল, এপিক্যাল, এদের মধ্যে একাধিক প্রকোষ্ঠ পাবো, এবং মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল, বেজালের মধ্যে একটা প্রকোষ্ঠ পাবো। তাহলে আমাকে এক প্রকোষ্ঠী বহু প্রকোষ্ঠী গুলো আলাদা করতে হবে। তাহলে প্যারাইটাল দেখো এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, পরিধি দেয়ালে থাকবে, সুপারফিশিয়াল প্রস্থ প্রাচীর পর্যন্ত থাকবে, বেজাল হচ্ছে গোড়ায়, এপিক্যাল হচ্ছে শীর্ষে। তাহলে দেখো আমি আবার দাগাই দিই, মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল, বেজাল, এগুলাতে একটা প্রকোষ্ঠ। এক্সাইল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, এপিক্যাল, এদের মধ্যে বহু প্রকোষ্ঠ। ঠিক আছে, এগুলো ভালো করে জানতে হবে। তাহলে এক্সাম্পল গুলো তোমরা ছন্দে চাইলে পড়তে পারো, যেমন মার্জিনাল হচ্ছে মাসিম, মার্জিনাল মটরশুটি, শিম, মাসিম। এক্সাইল হচ্ছে আজ ঢেউ, তার মানে এক্সাইল জবা, ঢেঁড়স, মাসিম। আজ ঢেউ। ফ্রি সেন্ট্রালের কোনো ছন্দ নাই, এটাতে পড়তে পারো হচ্ছে প্যারাইটাল শশা লাউ, তার মানে পলাশ, প্যারাইটাল লাউ, শশা। আমরা কুসাপ পড়েছিলাম এর আগে, এখন পড়বো সুসাপ, মানে ভালো সাপ। সুপারফিশিয়াল শাপলা,
পদ্ম। বেসতী ধারা, তার মানে বেজাল দিয়ে হচ্ছে গিয়ে সূর্যমুখী, ত্রিধারা ধান, বেসতী ধারা। তোমার ক্লাসে কোনো ছেলে বা মেয়ে অনেক ফর্সা হলে তুমি কি বলে ডাক দিবা? এই ধলা। তার মানে এপিক্যাল, ধনিয়া, লাল পাতা, এই ধলা। তাহলে যেভাবে যে পারো নিমোনিক দিয়ে পড়বা। ওকে, মনে পড়ে না তবে শুনছি। আচ্ছা, পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। সবাই পারলে তোমরা কেন পারবা না? হ্যাঁ, তুত শাক দিয়ে মনে রাখতে পারো আসমিন, যার যেভাবে সুবিধা। ফল থেকে তোমরা জাস্ট মনে রাখবা প্রকৃত অপ্রকৃত সরল গুচ্ছ যৌগিক। গর্ভাশয় থেকে ফল হলে নরমাল, অন্য জায়গা থেকে ফল হলে অ্যাবনর্মাল, যেমন আপেল কাঁঠাল। একটা ফুল একটা ফল সরল, একটা ফুলের অনেকগুলা গর্ভাশয় থেকে এক গুচ্ছ ফল, সেটা হচ্ছে গুচ্ছ। আর একটা শাখায় যতগুলা ফল আছে সবগুলা মিলে বিশাল বড় একটা ফল তৈরি করে, যেমন কাডল। ঠিক আছে, কাঁঠাল, কাঁঠাল হচ্ছে যৌগিক ফল। তাহলে এইগুলা কিন্তু পরীক্ষায় মেডিকেলে বিগত বছরে অনেকবার আসতে দেখা গেছে। ক্যাপসুল, ক্যারিওপসিস এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট ধানটা মনে রাখো, টমেটোটা মনে রাখো, বেরি। পুষ্প সংকেত, পুষ্প প্রতীক তোমাদের জাস্ট জবা আর পয়সিয়া ম্যালভেসিয়ার প্রতীকার সংকেতটা মনে রাখো, ভিতরে এত কথাবার্তা লাগবে না। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটা করে বীজপত্র, অস্থানিক মূল, সমান্তরাল শিরোবিন্যাস, 3/3 গুণিতক, বীজপত্র শীর্ষে, ভ্রূণমুকুল পার্শ্বে। এই বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার দেখে নিবা। এখান থেকে আসতে পারে নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য নয়। ঠিক আছে, বৈশিষ্ট্য থেকে আমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য নয়, জন্য জাস্ট একবার রিডিং দিবা। ঠিক আছে, তাহলে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কয়েকটা পয়েন্ট। পয়সিয়ার অমরা বিন্যাস কেমন হবে? অমরা বিন্যাস হবে হচ্ছে তোমার মূলীয়, ফল ক্যারিওপসিস, আর বীজ হচ্ছে গিয়ে শস্যল। তার মানে এই অমরা বিন্যাস, ফল খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যেগুলো দাগানো আছে, দাগানো বৈজ্ঞানিক নামগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, আর ম্যালভেসিয়া থেকেও ঠিক একই, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য আর ম্যালভেসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়বা। আর এখান থেকেও আমাদের লাগবে হচ্ছে কি, দেখো, অমরা বিন্যাস অক্ষীয়। পয়সিয়ার ছিল মূলীয়, আর অমরা বিন্যাস ম্যালভেসিয়ার হচ্ছে অক্ষীয়। ঠিক আছে, ফলের টাইপসটা জানতে হবে। অর্থনৈতিক গুরুত্ব থেকে যেটা তোমরা কনফিউশন করো সেটা হচ্ছে, একটা হলো আমাশয় আর অর্শ রোগের ওষুধ, আর একটা ডায়াবেটিস রোগের ওষুধ। আমরা ডায়াবেটিসে ব্যবহার করব ঢেঁড়স, অর্শ রোগ বা পেটের পীড়ায় ব্যবহার করব হচ্ছে জবা। ঠিক আছে, চালতা ফল রে। আচ্ছা সাদিয়া, তোমাদের তো আসলে পরীক্ষার বেশি টাইম নাই, কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসের উপরেই হবে। এখন তুমি যদি মনে করো যে ফুল সিলেবাসের বাইরে, শর্ট সিলেবাসের বাইরে অন্য চ্যাপ্টার পড়ে তুমি কুলাইতে পারবা, তাহলে এখন কয়েকদিন দেখতে পারো। কিন্তু যদি মনে হয় শর্ট সিলেবাসে এখনো শেষ হয়নি, তাহলে আসলে এখন নতুন পড়া ধরা ঠিক হবে না, 2 মাসের মতো সময় আছে পরীক্ষার। ঠিক আছে, তাহলে কার্পাস তুলা আমরা সার্জারিতে ব্যবহার করি। এরপরে দেখো কেনাফ, মেস্তা পাট। ঠিক আছে, মেস্তা বা চুক ইর, স্থলপদ্ম মুটাবিলিস, ইন্ডিয়ান টিউলিপ, এগুলো জাস্ট একবার দেখে নিবা। তাহলে এই হচ্ছে কি আমাদের পয়েসিয়া ম্যালভেসিয়া, দুটার পার্থক্য, যত পার্থক্য বইতে আছে সব খুব ভালো করে পড়তে হবে। তাহলে আশা করি আমরা এমসিকিউ পারবো। দেখো, আবৃতবীজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের। তাহলে সবাই কুইজ অ্যান্সার করো। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কি রূপ? সবাই ঝটপট কুইজ অ্যান্সার করে তোমাদেরকে নামাজের ব্রেক দিব। হ্যাঁ রে, চেরিও বেরি হবে। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। তোমাদের কাজ হচ্ছে আপু যেগুলো বলছি সেই ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো লিখে ফেলা। আচ্ছা, পোল ক্লোজ করে দিচ্ছি। সাইকাস উদ্ভিদের শুক্রাণু, আমরা বলেছিলাম যে টেরিস আর জিমনোস্পার্ম, ওদের শুক্রাণুতে কি থাকে? বহু ফ্ল্যাজেলা থাকে। তাহলে এটা অ্যান্সার কি হবে? বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু, বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু। তাহলে আমাদের ফার্স্টেস্ট ফিঙ্গারে সবার প্রথমে অ্যান্সার করেছে উপমা, এরপরে প্রত্যাশা, এরপরে মুনতাহা। তাহলে উপমা, প্রত্যাশা, মুনতাহা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য জোরে হাততালি। এছাড়াও আফরিন, তানভীর, নুহা, আসমিন, আফিফা, জ্যোতি সবাই রাইট অ্যান্সার করেছে। তৌসি একটু ভুল হয়ে গেছে তাড়াতাড়ি অ্যান্সার করতে গিয়ে। তাহলে আমাদের সাথে এরা আছে টপ 10 এর মধ্যে, এদের সবার জন্য অসংখ্য কংগ্রেচুলেশনস।
আর তোমরা 75% রাইট অ্যান্সার করেছো। ওরা আমার লক্ষ্মী বাচ্চা, বাকি সবাই নষ্ট ভ্রষ্ট আর পাপিষ্ট বাচ্চা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখন নামাজের ব্রেক দিচ্ছি। এখন বাজে 6:55। আমরা ইনশাল্লাহ 7:05 থেকে আবার পড়া শুরু করব। 1-2 মিনিট লেট হতে পারে, তোমরা সবাই নামাজ পড়ে আসো।
আচ্ছা, আমরা আবার ব্যাক করলাম। সরি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আসি এবার আমরা আমাদের বাকি প্রশ্নগুলো সলভ করি। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? এটার অ্যান্সার কি হবে বলো? প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? এটা অ্যান্সার করো। ভেরি গুড, অ্যান্সার হবে 5টি। নিম্নের কোন বৃক্ষটি জিমনোস্পার্ম? এটা হবে সিকোইয়া জাইগ্যান্টিয়া, তাই না? একটু আগে আমরা পড়েছি। এইবার বলো তো, চর্মরোগের উপশমে ব্যবহৃত ওষুধ কোনটা? দেখি কে বলতে পারবা। চর্মরোগের উপশমে ব্যবহৃত ওষুধ কোনটি? এটা কি হবে? ভেরি গুড, এটা হবে হচ্ছে সাইকাস সার্সিনালিস। তার মানে সাইকাস পেকটিনাটা হচ্ছে গিয়ে আমরা সবজি হিসেবে ব্যবহার করি, এবং রিভোলিউটার হচ্ছে গিয়ে বীজ ফল হিসেবে খাওয়া হয়। রিভোলিউটার বীজ হচ্ছে ফল হিসেবে খাওয়া হয়। তাহলে অ্যান্সার হবে সাইকাস সার্সিনালিস। সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের? অ্যান্সার কি হবে? ভেরি গুড, অ্যান্সার হবে হ্যাপ্লয়েড, যেহেতু ওদের দ্বিনিষেক ঘটে না। কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? এটার অ্যান্সার কি হবে? সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য কি হবে বলতো? পক্ষল যৌগিক পত্র, তার মানে ফার্নের মতো। লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করেছো সাইকাস। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ? দেখি অ্যান্সার করো তো। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ? এটা অ্যান্সার কি হবে? ভেরি গুড, অ্যান্সার হবে ডি। অনেকেই তোমরা গিঙ্কো আর সাইকাসের মধ্যে কনফিউজড হয়ে যেতে পারো, এটা কনফিউজড হওয়া যাবে না। জবা ফুলের অমরা বিন্যাস কোনটি? তোমাদের নেক্সট কুইজ, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। জবা ফুলের অমরা বিন্যাস কোনটি? তোমাদের কুইজ লঞ্চ করে দেওয়া হয়েছে, তোমরা সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে গিয়ে পোল ক্লোজ করে দিচ্ছি। এটা এক কোয়েশ্চেন কি বলেছে, জবা ফুলের অমরা বিন্যাস নিচের কোনটি? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার অক্ষীয়। তার মানে আমাদের 98% বাচ্চা রাইট অ্যান্সার করেছে, আমি খুবই হ্যাপি। তোমরা হচ্ছে গিয়ে অমরা বিন্যাস তার মানে ভালো মতন বুঝতে পেরেছো। বাকি 2% হচ্ছে নষ্ট, ভ্রষ্ট আর পাপিষ্ট। তাহলে আমাদের ফার্স্টেস্ট ফিঙ্গারে ফার্স্ট হয়েছে উপমা, সেকেন্ড হয়েছে আফরিন, এবং থার্ড হয়েছে আসমিন। উপমা, আফরিন এবং আসমিনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এছাড়া আমাদের সাথে আছে প্রত্যাশা, সাইমা, মুনতাহা, ইমরান, মাহবুব, তাসনিমা এবং রুবিনা। ওদের সবাইকেও অসংখ্য কংগ্রেচুলেশনস, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি এই ছিল। আমরা এবার লিডার বোর্ডে চলে যাই। লিডার বোর্ডে আমাদের ওরাই আছে, এবং আমাদের 98% বাচ্চা হচ্ছে, সরি 85% বাচ্চা রাইট অ্যান্সার করেছে। আমি 98 তোমাদের ভুলের সংখ্যা দেখে বলে ফেলেছি, এটা 85% হবে। আচ্ছা, তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। কোনটি উভলিঙ্গ পুষ্প? আমি তোমাদেরকে বলেছিলাম যে সবকিছুই বেশি বেশি বললে সেটার অ্যান্সার হবে জবা। উভলিঙ্গ বলো, এরপরে হচ্ছে গিয়ে বহু সমাঙ্গ, কি বলো এটাকে, সম্পূর্ণ ফুল বলো। নিচের কোনটি অপ্রকৃত ফল? বলো অ্যান্সার কি হবে? নিচের কোনটি অপ্রকৃত ফল? অ্যান্সার কি হবে দেখি, তোমরা সবাই অ্যান্সার করো তো।
নিচের কোনটি অপ্রকৃত ফল? ভেরি গুড। এই তোমরা সবাই অ্যান্সার করবা, খালি স্পেসিফিক কয়েকজন অ্যান্সার করো, বাকি কেউই অ্যান্সার করো না তোমরা, ঠিক আছে? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার আনারস। নিচের কোনটি অপ্রকৃত ফল? এটার অ্যান্সার হবে হচ্ছে আনারস, ঠিক আছে? আচ্ছা, কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়, এটার অ্যান্সার কি হবে বলতো? এটার অ্যান্সার হবে জবা। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? অ্যান্সার কি হবে? বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, ভেরি গুড, ওলফিয়া। আচ্ছা, নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়? দেখি এবার এটা কে পারবা। ইমব্রিকেট কোথায় পাওয়া যায়? ভেরি গুড, ইমব্রিকেট। আর বলেছিলাম না ইকা, কৃষ্ণ কালকা সন্ধ্যা ছিল। নিচের কোন বাক্যটি সঠিক? কাঁঠাল অবশ্যই একটা গুচ্ছ ফল, সরি যৌগিক ফল। আতা একটি গুচ্ছ ফল, তাহলে অ্যান্সার হবে বেরির উদাহরণ হলো টমেটো, ঠিক আছে? প্রান্ত স্পর্শী তার মানে ভালভেট, বলো ভালভেটের এক্সাম্পল কি হবে? আমরা কি বলছিলাম যে ছন্দটা মনে আছে তোমাদের? আমাদের ভালভেট বা প্রান্ত স্পর্শীর ছন্দ কি ছিল? দেখি অ্যান্সার করো তো, ভালভেট প্রান্ত স্পর্শীর অ্যান্সার কি হবে? ভেরি গুড। আমরা বলেছিলাম ভাবো আজ, তার মানে তোমার বাবলা আর হচ্ছে আকন্দ, তাহলে অ্যান্সার হবে বাবলা। এই তো তোমাদের মনে আছে। প্রকৃত ফল নয় কোনটি? এটা কিন্তু একবার মেডিকেলে এসেছিল, আপেল। টুইস্টেড এস্টিভেশন কোন পুষ্পে পাওয়া যাবে? টুইস্টেড তার মানে আমরা টুইস্টেড এর মধ্যে একটা পেয়েছিলাম জবা, আরেকটা কি পেয়েছিলাম বলতো? করবি। তার মানে আমাদের হচ্ছে গিয়ে টুইস্টেড এর এক্সাম্পল কি হবে বলতো? করবি হবে, ঠিক আছে? করবি হবে। ওকে, এই তো তোমরা পারতেছো, ভেরি গুড। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস থাকে? দেখছো আমাদের কিন্তু তোমার হচ্ছে ডিউতে সায়েন্টিফিক নেম দিয়ে আসে, তাহলে তোমাদেরকে পড়ানোর সময় বারবার বলি যে আমাদের মেডিকেলে কিন্তু বৈজ্ঞানিক নাম অত বেশি আসে না। তাহলে বৈজ্ঞানিক নাম কাদের প্রিয়? বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে আমাদের কি বলে ওটাকে, তোমার হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিয় হচ্ছে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? ক্যাসিয়া সোফেরা। ক্যাসিয়া সোফেরা। কোনটিতে গাত্রীয় অমরা বিন্যাস পাওয়া যায়? গাত্রীয় অমরা বিন্যাস, তার মানে গাত্রীয় কোনটা ছিল? সুপারফিশিয়াল। গাত্রীয় বলতে বোঝা যায় সুপারফিশিয়াল, তাহলে অ্যান্সার কি হবে? নীলাম্ব নুসিফেরা। নীলাম্ব নুসিফেরা, তার মানে আমাদের বৈজ্ঞানিক নামও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? নিচের কোনটি পয়সিয়া গোত্রের অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার করো, পয়সিয়া গোত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করতেছো। নিশাত, তাসনিম, নুহা, বর্ষা, সাইমা, জুনায়েদ, আনিকা, ভেরি গুড। ঢেঁড়স, এক্সিলেন্ট। আচ্ছা, গমের বৈজ্ঞানিক নাম কোনটি? খুবই ইজি, আমরা জানি অরাইজা স্যাটিভা হচ্ছে ধান, ব্যাম্বুসা ব্যাম্বোস বাঁশ, জিয়া মেইজ ভুট্টা, তাহলে কি হবে? ট্রিটিকাম অ্যাস্টিভাম। দুইবার আসছে এটা। পয়সিয়া গোত্রের ফলকে আমরা কি বলবো? ভেরি গুড, ক্যারিওপসিস বলবো। তাহলে এই ছিল আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি। তাহলে দেখছো আমরা গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেও কিন্তু দেখলাম যে আমাদের এস্টিভেশন, প্ল্যাসেন্টেশন, পয়সিয়া, মালভেসিয়া এবং হচ্ছে গিয়ে তোমার ফলের উদাহরণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে। এবং যেখানে তোমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদাহরণ পাবা, বা যেখানেই তোমরা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, প্রচলিত ফুলগুলো যেমন গোলাপ, জবা, ধুতুরা এগুলা পাবা, সেখানেই তোমরা হচ্ছে ওই এক্সাম্পল গুলা পড়বা। এবারে চলে আসো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, আমাদের কিছু বিজ্ঞানীর নাম আছে, যে সকল তাপমাত্রা দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে, এগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং পড়ার মতো টপিকই আছে অল্প কয়েকটা। টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এরপরে হচ্ছে ইনসুলিন, ইন্টারফেরন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই যে কয়েকটা টপিক আছে, আমাদেরকে এই কয়েকটা টপিকই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের বিগত বছরের পরীক্ষাতে টিস্যু কালচার
জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই তিনটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে তোমাদের 3 নাম্বার কুইজ আমরা আমাদের চ্যাপ্টার পড়ানোর শুরুতে দেখি তোমাদের কতটুকু পড়া আছে, একটু যাচাই করে নেই। তোমাদের কুইজ লঞ্চ করে দিচ্ছি, তোমরা সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে গিয়ে পোল ক্লোজ করে দিচ্ছি। কি ব্যাপার, তোমাদের এত পার্সেন্টেজ কমে গেল কেন? হায় হায়, তোমরা কি চ্যাপ্টার জীবনে কোনোদিন পড়ো নাই? পার্সেন্টেজ এত কমে গেছে। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? তোমরা হয়তো অনেকেই কালকের ভিডিও ক্লাসটা দেখছো বোটানি ব্রিলিয়েন্টের। আমি ওখানে কিন্তু ওই ভিডিওতে অনেক ক্লিয়ার করে দিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার 1-এর কিছু কনফিউশন ছিল। যেমন মাস্টার ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট। যদি বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট কোনটি, অ্যান্সার হবে কি? জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে তোমার ক্রোমোজোম, আর মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? জীবনের ব্লুপ্রিন্ট বলছে নাকি মাস্টার ব্লুপ্রিন্ট বলছে? তাহলে আমাদের মাহবুব ফার্স্ট, উপমা সেকেন্ড এবং মাহফুজ থার্ড। নুহা আবার আমাদের মেরিট লিস্টে এসেছে। এছাড়াও আরাফাত, নাফিস, প্রত্যাশা, শ্রাবণ, মুনতাহা, আফরিন। তোমাদের সবাইকে অসংখ্য কংগ্রেচুলেশনস। কিন্তু তোমাদের পার্সেন্টেজ খুবই পুয়ার, মানে 47% বাচ্চা লিখছো ডিএনএ। কেন ভাই? মায়ের একটা মাটিতে পড়বে না। আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা চলে যাই আমাদের পরে। টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়? বলো, এটার অ্যান্সার কি হবে? টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে কোনটির জন্ম বা প্রজনন করা হয়? ভেরি গুড, উপমা, ইমরান, তৌশিক, কানিজ। এটা হবে স্ট্রবেরি, এটা হবে স্ট্রবেরি, ঠিক আছে? টমেটো এবং আলু গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন করে কোন নতুন গাছ তৈরি করা হয়েছে? নর্মালি আমরা জানি যে যখন দুইটা টিস্যুর মধ্যে ফিউশন হয়, ওদের জনন কোষগুলোর মধ্যে ফিউশন করা হয়। কিন্তু আমরা টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যেও ফিউশন করতে পারি, যেটাকে বলা হয় সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড। তাহলে সাইব্রিডের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? এই যে আসমিন ভুল করে ফেলেছে, বাকি সবাই রাইট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। অনেকে লিখছে টমালু, এটা হবে পোমাটো, ঠিক আছে? তার মানে পটেটো আর হচ্ছে টমেটো। তার মানে টমেটো দিয়ে আমি যদি আলুর চিপস বানাই, তাহলে তোমাকে ক্যাচাপে ডিপ করে খেতে হবে না, তুমি এমনিতেই টমেটোর ফ্লেভার পাবা। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে? আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলা জনক আছে। যেমন টটিপটেন্সির জনক বলা হয় মর্গানকে। আমরা টটিপটেন্সি পড়েছিলাম হাইড্রাতে, যে কোষটা চাইলে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। বলতো হাইড্রা টটিপটেন্ট কোষের নাম কি ছিল? হাইড্রা টটিপটেন্ট কোষের নাম কি ছিল? ভেরি গুড, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। মানুষের এরকম দুইটা টটিপটেন্ট কোষ আছে, একটা হচ্ছে স্টেম সেল, আরেকটা হচ্ছে জাইগোট। তাহলে মানুষের জাইগোট চাইলে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, এবং স্টেম কোষ চাইলেই যে কোনো রক্তকণিকাতে রূপান্তরিত হতে পারে। সেরকম উদ্ভিদের পাতা কালচার করে আমি শুধুমাত্র পাতা পাবো না, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের দেহ পাবো, যেটাকে আমরা বলে থাকি টটিপটেন্সি। এই শব্দটা সম্পর্কে প্রথম বলেছিলেন মর্গ্যান। তাহলে টিস্যু কালচারের জনক হচ্ছেন হ্যাভারল্যান্ড, ঠিক আছে? রিকম্বিনেন্ট প্লাজমিডকে কোন প্রক্রিয়ায় বাহক ইকোলাইতে প্রবেশ করানো হয়? আমরা যখন কোন একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ কে প্লাজমিডে প্রবেশ করাবো, সেই রিকম্বিনেন্ট প্লাজমিডকে আমার একটা পোষকের মধ্যে প্রবেশ করাতে হবে, তাই না? সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় তোমরা কি জানো? ভেরি গুড, ট্রান্সফরমেশন। আচ্ছা, পিসিআর পদ্ধতিতে আমরা কত তাপমাত্রা একক সূত্র করি? বলো, পিসিআর পদ্ধতিতে কত তাপমাত্রায় একক সূত্র করা হয়? দেখি কে কে পারো। আচ্ছা, এটা অনেকে ভুল অ্যান্সার করতেছো, অনেকে সি আর ডি এর মধ্যে কনফিউজড হচ্ছ। আমি বলে দিই, এটা অ্যান্সার হবে 90°C। এটার অ্যান্সার কি হবে বলো তো? 90°C। বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
বায়োটেকনোলজি। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা বিজ্ঞানী পেলাম? টিস্যু কালচার পদ্ধতি দিয়েছেন হেভারল্যান্ড, টটিপটেন্সি দিয়েছেন মর্গান, এখন পেয়ে গেলাম বায়োটেকনোলজি। ভেরি গুড, এটা আমরা সবাই পারি, 9-10-এও ছিল। কার্ল এরেকি, কি হবে? কার্ল এরেকি। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলা হয়? একটা হচ্ছে আমি যেই চারাটাকে ব্যবহার করব, আরেকটা হচ্ছে যেই চারাটা আমি তৈরি করব। যেই চারাটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। তার মানে আমরা যে মাতৃ উদ্ভিদটাকে কালচার করি তাকে আমরা বলি হচ্ছে এক্সপ্ল্যান্ট, একদম নিরোগ। চাষ করার পরে যে অবয়ববিহীন কোষগুচ্ছ সৃষ্টি হয় তাকে আমরা বলি ক্যালাস। কালচার মিডিয়ামে প্রস্তুত হবে। সায়ন আর স্টক হচ্ছে গিয়ে আমার কলমের মধ্যে আছে, ঠিক আছে, জোর কলমের মধ্যে। তাহলে অ্যান্সার হবে প্ল্যান্টলেট বা অনুচারা। অ্যান্সার কি হবে? প্ল্যান্টলেট বা অনুচারা। কোনটিতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে? আমরা ব্যাসিলাস কোথাও ব্যবহার করি না। ল্যাক্টোব্যাসিলাস আমরা দই তৈরিতে ব্যবহার করি। যেখানেই ল্যাক্টো পাবা, ল্যাক্টো মানেই হচ্ছে দুধ। অ্যাগ্রোব্যাকটেরিয়াম আমরা হচ্ছে পোষক হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, আমরা এটাকে বাহক হিসেবে ব্যবহার না করে পোষক হিসেবে বেশি ইউজ করি। তাহলে অ্যান্সার হবে ইকোলাই। বলতো ইকোলাই আমাদের মানব দেহের কোথায় পাওয়া যায়? দেখি কে অ্যান্সার করতে পারবা। ইকোলাই বা ইশেরিকিয়া কোলাই আমাদের মানব দেহের কোথায় পাওয়া যায়? ভেরি গুড, তাসনিমা সবার আগে অ্যান্সার করেছে। সাদিয়া, মেঘলা, সাজ্জাদ ভুলে গেছে, মিম, নিশাদ, মুগ্ধ, স্বর্ণা, মাহবুব ভুল হয়েছে, তাসনিমা আর শাহান ভেরি গুড। আমাদের ক্ষুদ্রান্ত্রে ওরা ভিটামিন তৈরি করে, বৃহদান্ত্রতে থাকে, বৃহদান্ত্রে, ঠিক আছে, বৃহদান্ত্রে, নট ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে। আচ্ছা, কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? আমরা রেপ্লিকেশনে দেখেছিলাম যে হাইড্রোজেন বন্ডকে খ্যাচ করে কাটে হেলিকেজ, আর রিকম্বিনেশনে আমাদের কাঁচি হিসেবে কাজ করবে কোনটা? প্লাজমিড হচ্ছে বাহক, ইন্টারফেরন হচ্ছে ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধ করে, লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগে মানে লাইগা যায়, তার মানে আমাদের হাইড্রোজেন বন্ডকে বিচ্ছিন্ন করবে কে? অনেকে অ্যান্সার করে ফেলেছো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসেস। যেখানেই তোমরা ভাইরাস, যেমন ধরো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, রেবিস, কোনো ভাইরাস বা ক্যান্সারের কথা পেলেই চোখ মুখ বন্ধ করে লিখে দিবা ইন্টারফেরন। দেখবে বিগত বছরে অনেক ভাবে তোমার ইন্টারফেরন আসছে। কোনটি ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, কোনটি ভাইরাস সৃষ্টিতে সাহায্য করে, তাহলে অ্যান্সার হবে ইন্টারফেরন। ল্যাকটোরিন বলে কিছুই নেই। লাইসোজাইম হচ্ছে কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের অশ্রু, লালা, নাসিকা ঝিল্লি, যত বডি ফ্লুইড আছে, নাকের পানি, চোখের পানি, মুখের পানি, এসব জায়গায় থাকে লাইসোজাইম, ঠিক আছে। ইন্টারফেরন হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, লাইসোজাইম হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। রিকম্বিনেন্ট ডিএনএ এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? দেখো, ডিএনএ পলিমারেজ আমরা কোথায় ইউজ করেছিলাম? সেই ছোটকালের পড়া, রেপ্লিকেশনের প্রধান এনজাইম, তাই না? রেপ্লিকেশনের প্রধান এনজাইম। আরএনএ পলিমারেজ ছিল ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম। তাহলে আমরা ডিএনএ কে কেটেছিলাম রেস্ট্রিকশন দিয়ে, জোড়া লাগিয়েছি লাইগেজ দিয়ে, তার মানে অ্যান্সার দুটোই হবে। সিডি, এই যে অনেকেই রাইট অ্যান্সার করেছে, ডাবল অ্যান্সার করেছে, ভেরি গুড, সিডি। তাহলে ভাইরাসের আক্রমণে তৈরি হয় আবার সেই ইন্টারফেরন। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? আমরা যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, আমার কাজটা কি সফল হয়েছে কিনা এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা কোনটার মাধ্যমে বুঝতে পারি? দেখো, জিন থেরাপির মাধ্যমে আমরা রোগ শনাক্ত করি। জিন থেরাপির মাধ্যমে আমরা আমাদের জেনেটিক রোগগুলো শনাক্ত করি। ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আমরা অপরাধী শনাক্ত করি। দেখো না, মুভি টুবিতে দেখায়, থ্রিলার মুভিগুলোতে দেখায় কিভাবে কিভাবে তোমার ক্রিমিনাল ধরে ফেলে। জিন ক্লোনিং এর মাধ্যমে আমরা জিনের কপি তৈরি করি, যেমন ডলি ভেড়া। তাহলে অ্যান্সার হবে ডিএনএ প্রোব বা মেটাল ডিটেক্টরের মতো একটা মানে কি বলবো টেকনোলজি। ট্রান্সজেনিক থেকে উৎপাদিত প্রথম পদার্থ। যখন আমরা কোন একটা জীবের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করাই তাকে আমরা বলি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা ট্রান্সজেনিক। ওকে, তাহলে প্রথম ট্রান্সজেনিক থেকে উৎপাদিত পদার্থ কি হবে? দেখো, হিউম্যান আলফা অ্যান্টিট্রিপসিন। এটা অনেকে ভুলভাল অ্যান্সার দিচ্ছ, এটার অ্যান্সার হবে হিউম্যান আলফা অ্যান্টিট্রিপসিন, এটা কিন্তু ডেন্টালে এসেছে। নিচের কোনটি ইন্টারফেরনের জন্য সঠিক? আবার দেখছো 3-4 বার এই প্রশ্নটা আসছে। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? অ্যান্সার কি হবে? ইনসুলিন,
টিস্যু কালচারে কিন্তু আমরা ইনসুলিন করি না। এক্সপ্ল্যান্ট কালচার, টিস্যু কালচার এগুলা সেম জিনিস। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করছো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়? একই প্রশ্ন বারবার। এটার অ্যান্সার কি হবে বলতো? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করবে, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসা করবে? তাহলে বলো তো আমরা হেপারিন কোথায় ব্যবহার করি? দেখি কে বলতে পারবা। হেপারিন, হেপারিন কি জিনিস, এটা কোথায় ব্যবহার করা হয়? ইমিউনোগ্লোবিউলিন মানে তো হচ্ছে অ্যান্টিবডি, যেটা আমাদের লিম্ফোসাইট তৈরি করে। 5 প্রকারের অ্যান্টিবডি আছে। হিস্টোন প্রোটিন তো আমাদের ডিএনএ তে থাকে প্রকৃত কোষের। তাহলে হেপারিন কি জিনিস? ভেরি গুড, বেজোফিল তৈরি করে, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে বাধায় না রে, বাধা দেয়। রক্ত জমাট বাঁধাবে হচ্ছে অনুচক্রিকা, আর রক্ত জমাট বাঁধাতে বাধা দিবে হেপারিন। এটাকে আমরা বলি অ্যান্টি কোয়াগুলেন্ট। বাধা দিবে কে? হেপারিন, অ্যান্টি কোয়াগুলেন্ট। এটা হচ্ছে গিয়ে বাধা দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমরা একটু বইয়ের পাতাগুলো দেখে ফেলি যে কোন কোন টপিকগুলো আমাদের মাস্ট পড়তে হবে। তোমরা অলমোস্ট সবে পারো জীব প্রযুক্তির, আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি কি বিজ্ঞানী লাগবে? প্রথমে আমরা এখান থেকে খুব ভালো করে পড়বো হচ্ছে কার্ল এরিকি। কার্ল এরিকি, ঠিক আছে? ব্লু, গ্রিন আর রেড এন্ড হোয়াইট এটা দেখে রাখতে পারো যে কোন ধরনের বায়োটেকনোলজি হচ্ছে গিয়ে কাকে ইন্ডিকেট করে। ব্লু মানেই সমুদ্র, গ্রিন মানেই গাছপালা মানে কৃষি। আর দেখো না, তোমার হচ্ছে বাংলা সিনেমাতে যখন কোনো নায়ক বা নায়িকাকে হাসপাতালে নিয়ে যায় তখন সাদা পর্দার মধ্যে লাল চাঁদ আঁকা থাকে। তাহলে রেড এন্ড হোয়াইট কিন্তু পহেলা বৈশাখ না, এটা হচ্ছে চিকিৎসা। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আমাদের তেমন কিছু লাগবে না। আমরা হচ্ছে বিজ্ঞানী মর্গান যে টটিপটেন্সি আবিষ্কার করেছেন এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাভারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক। তাহলে আমরা কার কার নাম জানলাম? এরিকি, মর্গান, হ্যাভারল্যান্ড। এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এইবারে চলে আসো আমাদের এই টিস্যু কালচারের মধ্যে। তার মানে যে উদ্ভিদটাকে আমরা শনাক্ত করব নিরোগ সুন্দর উদ্ভিদ, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে প্ল্যান্টলেট বা অনুচারা। তাহলে প্রথমে আমি আমার একটা এক্সপ্ল্যান্ট নির্বাচন করলাম। ওকে চাষ করার জন্য আমার কি লাগবে? একটা মিডিয়াম লাগবে, খাবার দাবার লাগবে। তাহলে আমি যে খাবার দাবার বানাবো সেই খাবার দাবার জন্য আমার একটা কালচার মিডিয়াম লাগবে। তাহলে দেখো কালচার মিডিয়ামে কি কি থাকবে? উদ্ভিদের মুখ্য গৌণ উপাদান, ভিটামিন, 2 থেকে 4% সুক্রোজ, ফাইটো হরমোন। এখন এগুলাকে তুমি যদি লিকুইড রাখো তাহলে ক্যারি করতে গিয়ে লুলুল করে পড়ে যাবে। এই জন্য সেগুলোকে আমরা সেমি সলিড বানানোর জন্য মিক্সড করব হচ্ছে অ্যাগার। ওকে, তাহলে সকল মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে আমরা বেজাল মিডিয়া বলি। বেজাল মিডিয়ার পিএইচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি খাবার বানালাম, উদ্ভিদ নির্বাচন করলাম। এইবার খাবার থাকলে সেখানে কি ভুরি ভুরি করে তোমার হচ্ছে গিয়ে জীবাণু আসবে। তাহলে আমরা কি করব? অটোক্লেভ মেশিনে ওটাকে জীবাণুমুক্ত করব। তাহলে এই তাপমাত্রা চাপ সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমি মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করলে কত তাপমাত্রা চাপে সেটা কোষ বিভাজন করবে সেটা আমার জানা লাগবে। এই আকার আকৃতি বিহীন এই কোষ গুচ্ছকেই আমরা বলি ক্যালাস। তার মানে একটা হচ্ছে এক্সপ্ল্যান্ট, একটা হচ্ছে প্ল্যান্টলেট, একটা হচ্ছে ক্যালাস। এই ক্যালাসকে আমি এবার মূল উৎপাদক মাধ্যমে টবে এবং প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করব। তাহলে এখানে যতগুলা টেম্পারেচার, প্রেসার এবং সময় আছে সবগুলা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলা টেম্পারেচার, প্রেসার এবং সময় পড়তে হবে। তাহলে দেখো আমরা টিস্যু কালচারের মাধ্যমে ছোট উদ্ভিদকে বড় করছি দেখে এটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে ছোট, প্রোপাগেট মানে বৃদ্ধি করা। তাহলে দেখো এই সকল উদ্ভিদে আমরা টিস্যু কালচারের মাধ্যমে কি করতে পারি? হুবহু মাতৃগুণ সম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। এখান থেকে তোমরা সাইব্রিডটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? সাইব্রিডটা খুব ভালো করে পড়তে হবে। মেরিস্টেম কালচার করলে রোগ মুক্ত হয়। মেরিস্টেম হচ্ছে গাছের একদম ভিতরের টিস্যু। জিনঘুয়া 1 আর গুয়ান 18 হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। আবার পোয়েসিয়া, সোলানাসিয়া, ব্রাসিকাসিয়া এই উদ্ভিদগুলা থেকে আমরা হচ্ছে টিস্যু কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি। জাস্ট নামগুলা জানো, এগুলা তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাহলে এখান থেকে আমার কি কি পড়তে হবে খেয়াল করো। এগুলো আমরা অলরেডি জানি, জিএমও, জিও বা ট্রান্সজেনিক। জ্যাক উইলিয়ামসন প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তাহলে ডিএনএ প্রযুক্তিতে আমরা নতুন নতুন উদ্ভিদ তৈরি করব। এবং এইখানে কি করতে হবে দেখো, আমি যে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ক্যারি করব
ক্যারি করার জন্য কি আমার একটা বাহক লাগবে। যেমন ধরো, হ্যাঁ রে, মানুষের টিস্যু কালচার করা যায় আসমিন, কিন্তু এটা বাংলাদেশে আসলে এটার অ্যাপ্লিকেশন নাই এখনো। তুমি চাইলে আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়ে যেতে পারো, বুঝছো। আচ্ছা ধরো তোমাদের সাথে মাইশা, হ্যাঁ, এখন মাইশার গাছের আম অনেক মিষ্টি, কিন্তু মেঘলার গাছের আম অনেক টক। তখন মেঘলা করলো কি, মাইশার গাছের আম থেকে মিষ্টি হওয়ার জিন কালেক্ট করে তোমার হচ্ছে গিয়ে নিজের গাছের আমের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করে দিল। তারপরে দেখা গেল মেঘলার গাছের আম এখন টক মিষ্টি হয়। তাহলে আমাদের মাইশার গাছের আমের বৈশিষ্ট্যটা হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, এবং মেঘলার ডিএনএটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে মাইশার গাছ থেকে যে মিষ্টি হওয়ার জিনটা কালেক্ট করবে, ওটাকে বহন করে আনার জন্য আমার একটা বাহক বা ক্যারিয়ার লাগবে। সেটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের প্লাজমিড। তার মানে খেয়াল করো, প্লাজমিডের আণবিক ভর আমাদের দেখতে হবে। অল্প সংখ্যক জিন হচ্ছে গিয়ে প্লাজমিড ধারণ করে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় কেটে ফেলবো, কনজুগেশনের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চালিত করব, আবার ওরা নিজস্ব কিছু পদার্থ তৈরি করতে পারে। আমাদের প্লাজমিডের যে প্রকারভেদটা আছে, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রসিডিউরটা কি। আমি করব কি, আমার কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করে বাহক কোষে সেটাকে স্থানান্তর করব। যেই এনজাইম দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ কে কাটবো, ঠিক সেম এনজাইম দিয়ে আমি আমার বাহককে কাটবো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে আমাদের সেই কেচি। এবার ডিএনএ লাইগেজ দিয়ে আমাদের দুইটা ডিএনএ কি হবে, লাইগা যাবে, লাইগেজ এনজাইম দিয়ে লাইগা যাবে। এবার আমি আমার এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমার পোষক দেহতে প্রবেশ করাবো। আমার কাজটা সফল হয়েছে কিনা সেটাকে মূল্যায়ন করব, সেটাকে কালচার করে অনেক অনেক সংখ্যা বৃদ্ধি করিয়ে আমি সেখান থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সংগ্রহ করব। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আপু, এই যে মাইশার আমের কথা বললেন, আম তো অনেক বড়, এখান থেকে আমি ডিএনএ কিভাবে বের করব। এটাকে আমরা লাইসিস করি। লাইসিস করার একটা মিডিয়াম হচ্ছে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ। ঠিক আছে, আমরা কি দিয়ে লাইসিস করব, সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ। ওকে, আচ্ছা। আমার ডিএনএ রিকমেন্ড কেন হইলো, না রে, গাছের ডিএনএ হবে, তোমার ডিএনএ না, আমের কথাই বলছি। তাহলে রেস্ট্রিকশন এনজাইমটা সবকিছু ভালো করে পড়বা, ঠিক আছে। কয় ধরনের রেস্ট্রিকশন এনজাইম আছে, কোন বরাবর কাটে, যেমন ব্যাম এইচ এ কাটে জি জি বরাবর, হিন থ্রি কাটে এ এ বরাবর, ইকো আর আই কাটে এ জি বরাবর, এইচপিএস সিসি বরাবর, এমবিও হচ্ছে গিয়ে তোমার জির আগে এবং পরে কাটে। তার মানে এই যে এই প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এবারে হচ্ছে আমি জোড়া লাগিয়ে দিলাম। আমি পোষক কোষে আইদার হিট শক দিয়ে কিংবা ক্যালসিয়াম সমৃদ্ধ মাধ্যমে হচ্ছে ইলেকট্রোপোরেশন পদ্ধতিতে প্রবেশ করাতে পারি, ঠিক আছে। মূল্যায়ন করব কিভাবে, জাস্ট নামগুলা পড়বা, প্রত্যক্ষ পরোক্ষ প্রক্রিয়া এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। পিসিআর আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্যারি মুলিস। তাহলে দেখো এই বিজ্ঞানীর নামগুলো ইম্পর্টেন্ট, সাল লাগবে না, ঠিক আছে। ডলি হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এটা আবিষ্কার করা হয় 1996 সালে। মজার ব্যাপার হচ্ছে আমার আম্মুর নিকনেম ডলি, তো যতবার আমি ডলি ভেড়া পড়ি ততবার আমি একটু জোরে জোরে পড়ি, ঠিক আছে। না রে, এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো সবই মাইক্রোস্কোপিক। হ্যাঁ, কাছাকাছি, মুনতাহা। সেন্ট্রিফিউজ করে হচ্ছে কি স্তরে স্তরে ভাগ করে, আর লাইসিস করলে স্তরে স্তরে ভাগ নাও হতে পারে, ঠিক আছে। লাইসিস মানে ভাগ করে ফেলা। ট্রান্সফেকশন মানে হচ্ছে যে একটা কোষের মধ্যে আরেকটা কোষ প্রবেশ করানো, ঠিক আছে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ পিসিআর এর পার্থক্য দেখব, এবং আমাদের এই গুরুত্বগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন আমরা ব্যাসিলাস থুরিনগিয়েসিস, থুরিঙ্গ পতঙ্গ মিল আছে, ঠিক আছে। থুরিঙ্গতে গ আছে, পতঙ্গতে গ আছে। তাহলে আমরা ব্যাসিলাস থুরিনগিয়েসিস যেটা পোকা মারে, এই ব্যাকটেরিয়ার জিন আমরা যদি বেগুন, কলা, তারপরে তামাকের মধ্যে স্থাপন করাই, বিটি বেগুন, বিটি কলা, তাহলে সেগুলা সবজির কোনো ক্ষতি করবে না, কিন্তু পতঙ্গকে ইন্নালিল্লা করে দিবে, ঠিক আছে। গ্লাইফসেট থেকে পড়বা, সুপার রাইসটা ইম্পর্টেন্ট, যে ভাতের মধ্যে আয়রন থাকবে, ভিটামিন এ থাকবে। এটা মজা, হ্যাঁ। জোনাকি পোকার পাছার মধ্যে যে লাইট জ্বলে, সে লাইট জ্বলে হচ্ছে লুসিফারেজ এনজাইম দিয়ে। তো লুসিফারিন পদার্থটাকে আমি যদি তামাক গাছের পাতায় স্থাপন করি, তাহলে তামাক গাছের পাতায় লাইট জ্বলবে। তোমরা গুগলে সার্চ দিও যে টোবাকো লিফ কন্টেইনিং লুসিফারিন, দেখবা কি সুন্দর জ্বলে। তারপর তোমাদেরও পত্রিকায় আসতে পারে যে তামাক গাছের পাতায় পড়ে এ প্লাস পেলো শামিমা, যেরকম যে বলে না বিড়ির আলোয় এ প্লাস পেলো রহিম, এরকম হয়ে যাবে। বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনগিয়েসিস, যে ব্যাকটেরিয়াটাকে রিকম্বিনেশন করছে। ওকে, তাহলে আমরা এটা পড়বো, এটা ইম্পর্টেন্ট। সুপার রাইস, এরপরে লুসিফারিনটা ইম্পর্টেন্ট। স্টেরাইল ইনসেক্ট টেকনিকটা ভালো করে পড়বা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম জিএম ফসল হচ্ছে বিটি বেগুন। বিটি বেগুনটা হচ্ছে প্রথম বাংলাদেশে তৈরি করা হয়েছে।
এত ডিটেলস পড়া লাগবে না, জাস্ট একটু সুপারফিশিয়ালি পড়ে যাবা। তাহলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যতগুলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনসুলিন। বলো ইনসুলিন কি জিনিস, খায় না মাথায় দেয়? ইনসুলিন কি খায় না মাথায় দেয়? ওকে আমরা রাগাই জন্য নাকি? আচ্ছা, তামাক গাছে পাতা দিয়ে পড়াশোনা করবা, উল্টাপাল্টা কথা বলো কেন? আচ্ছা, ভেরি গুড। ইনসুলিন একটা হরমোন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন তৈরি হয়, যেটা ঠিক মতো তৈরি না হলে আমরা সেটাকে বলি টাইপ 1 ডায়াবেটিস। তৈরি হয় কিন্তু কোষ তার বিরুদ্ধে সাড়া দেয় না। আমরা যেরকম আম্মুদের বকা শুনতে শুনতে থ্যাতা হয়ে যাই, সেরকম আমাদের ইনসুলিন তৈরি হবে কিন্তু সেটার প্রতি আমাদের কোষগুলা কোনো পাত্তাই দিবে না। সেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। তাহলে যদি আমাদের টাইপ 1 বা টাইপ 2 যেই ডায়াবেটিসই হোক না কেন, আমরা তখন কি করি, মানুষের এই অগ্ন্যাশয়ের 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ, কি বললাম দেখো, 11 নাম্বার ক্রোমোজোমের ছোট বাহুর শীর্ষ থেকে ইনসুলিন তৈরি জিন কালেক্ট করে ওটাকে আমরা কালচার করব। তাহলে আমাকে ইনসুলিনের গঠনটা জানতে হবে। ইনসুলিন হচ্ছে 51টা অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, যার দুইটা চেইন আছে, এ চেইনে 21 আর বি চেইনে 30টা অ্যামিনো অ্যাসিড আছে। ঠিক আছে, আমরা 11 নাম্বার ক্রোমোজোম থেকে এটা কালেক্ট করব। বাজারে প্রথম ইনসুলিন নিয়ে এসেছিল ইলি লিলিয়ান কোম্পানি, নামটা খুব মজা, হিউমুলিন নামে। তাহলে দেখো ছবিটা পুরো কি আগের মতো। আমরা প্লাজমিড নিলাম, অন্ত্র থেকে প্যানক্রিয়াস থেকে তোমার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে আমি কাঙ্ক্ষিত ইনসুলিনের জিন আনলাম, লাইগেজ দিয়ে লাইগা গেল। এরপর আমরা ইলেকট্রোপোরেশন বা হিট শক দিয়ে হচ্ছে সেটাকে পোষক দেহে প্রবেশ করাবো। আমার কাজটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দিয়ে দিব। তাহলে কালচার মিডিয়ামে যদি অ্যান্টিবায়োটিক থাকে, সেই অ্যান্টিবায়োটিকের মধ্যেও আমার কোষগুলো বড় হবে। যদি অ্যান্টিবায়োটিকের মধ্যেও আমার কোষগুলো বড় হয় তাহলে বুঝতে পারবো যে আমার কাজটা সফল হয়েছে। ঠিক আছে, তারপর আমি কালচার করে অনেকগুলা ডিএনএ কালেক্ট করে সেখান থেকে ইনসুলিন বানায় ফেললাম। ঠিক সেম ভাবে বানানো হয় হচ্ছে তোমার ইন্টারফেরন। ওকে, সেম ভাবে আমরা ইন্টারফেরন বানাবো। যদি বডির কোন একটা কোষে ভাইরাস প্রবেশ করে তার বিরুদ্ধে সাড়া দিয়ে আমাদের ইন্টারফেরন নামে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি হয়, যেটা হচ্ছে একটা প্রতিরক্ষামূলক অস্ত্র। এই ইন্টারফেরন আমরা মানুষের ফাইব্রোব্লাস্ট, এক ধরনের শ্বেতরক্ত কণিকা, এখান থেকে কালেক্ট করব। ঠিক আছে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। বলতো আমাদের স্ট্রোক হয় কোথায়? স্ট্রোক হয় কোথায়? হ্যাঁ আসমিন যাবে, সবকিছুই পসিবল। স্ট্রোক হয় মস্তিষ্কে, তাই না? মস্তিষ্কের করোনারি আর্টারি বা হৃৎপিণ্ডের ক্যারোটিড, মস্তিষ্কের ক্যারোটিড কিংবা হৃৎপিণ্ডের করোনারি আর্টারিতে যদি চর্বি জমে বা রক্ত জমাট বাঁধে তাহলে হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে স্ট্রোক হয়। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে সে জমাট বাঁধা রক্তকে গলিয়ে ফেলা। গলানোর কাজে আগে ব্যবহার করা হতো স্ট্রেপ্টোকাইনেস, কিন্তু স্ট্রেপ্টোকাইনেস অনেক রকম প্রতিক্রিয়া তৈরি করে দেখে পরবর্তীতে আমরা কি করেছি, নিষ্ক্রিয় প্লাজমিনোজেনকে সক্রিয় প্লাজমিনে কনভার্ট করার জন্য টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করেছি। ডিকশনারিতে লিখে রাখো, নামের শুরুতে প্রো বা নামের শেষে জেন থাকা মানে সে হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আমরা কৃত্রিমভাবে তৈরি করে স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার করব। কিডনি থেকে যে এরিথ্রোপয়েটিন তৈরি হয় সেটা আমাদের অস্থি মজ্জায় গিয়ে এরিথ্রোপয়েসিস করে আরবিসি তৈরি করে। যারা ডায়ালাইসিস বা কিডনি ফেলিউরের পেশেন্ট, ওদের তো এরিথ্রোপয়েটিন তৈরি হবে না, তাদেরকে আমরা কৃত্রিমভাবে এরিথ্রোপয়েটিন তৈরি করে দিব। ঠিক আছে, আচ্ছা। এরপর এখান থেকে মোটামুটি তোমরা টরুলা পড়বা। ঠিক আছে, টরুলা ভালো ইম্পর্টেন্ট, জুগলিয়ার আমিজেরা ইম্পর্টেন্ট নামটা। ঠিক আছে, জিনোম সিকোয়েন্সিং, আমরা যে দেখেছি না যে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করেছিল ডক্টর সেজুতি সাহা আর তার বাবা মিলে। তাহলে একটা ডিএনএ এর কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে এই ডিজাইনটাকে আমরা বলি জিনোম সিকোয়েন্সিং। ঠিক আছে, তাহলে পাটের জীবন রহস্য আবিষ্কার করেছে মাকসুদুল আলম, আর মুগের জীবন রহস্য আবিষ্কার করেছে হচ্ছে নুরুল ইসলাম। জীবন রহস্য মানে জিনোম সিকোয়েন্সিং। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের ইম্পর্টেন্ট টপিক গুলা। এখান থেকে বেসিক্যালি আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার বিজ্ঞানীর নামগুলা। তাহলে বিজ্ঞানীর নামগুলো আমি একটু আবার রিভিউ করে দিচ্ছি। বিজ্ঞানীর নাম হচ্ছে গিয়ে তোমার মর্গান। বলো, আমি একটা করে বিজ্ঞানীর নাম বলবো, তোমরা বলবা কি আবিষ্কার করছে। মর্গান কি আবিষ্কার করছে? টডিপটেন্সি। টিস্যু কালচার হ্যাভারল্যান্ড। আচ্ছা, জীব প্রযুক্তি কার্ল এরেকি। আচ্ছা, এরপরে বলো তোমার হচ্ছে
পলিমারেজ চেইন রিয়াকশন ক্যারি মুলিস, ইন্টারফেরন লিন্ডারম্যান। তার মানে আমি এই যে নামগুলা বললাম, পাটের জীবন রহস্য মাকসুদুল আলম, মুগের জীবন রহস্য নুরুল আলম। তাহলে এই কয়েকটা নাম ভালো করে পড়বা, টিস্যু কালচারের তাপমাত্রা চাপগুলো ভালো করে দেখবা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে প্লাজমিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, প্রতিটা প্রক্রিয়ার জাস্ট পয়েন্টগুলা পড়বা, রেস্ট্রিকশন এনজাইমের প্রকারভেদ, আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির গুরুত্বটা একটু ভালো করে দেখে ফেলবা। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে একদম ইজি প্রশ্ন আসে, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করার সময় বুঝতো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমাদের পরীক্ষা যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, তোমাদেরকে বলবো যারা এতদিন পর্যন্ত সিরিয়াস হও নাই, প্লিজ সিরিয়াস হয়ে যাও, কারণ এই সময়গুলো না আর ফেরত আসবে না। পরে যখন দেখবা পরীক্ষাটা হয়ে গেছে, তখন নিজের কাছে খারাপ লাগবে যে আমি হয়তো শেষ সময়গুলোকে কাজে লাগাইতে পারতাম। যাদের অনেক পড়া বাকি, প্লিজ ডোন্ট বি ডিপ্রেসড। ডিপ্রেশন, হতাশা শয়তানের লক্ষণ। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাবো যে আল্লাহ তুমি আমার মনে শক্তি দাও, যাতে করে আমি এই সময়টাকে কাজে লাগাই, মনের আত্মবিশ্বাস নিয়ে পড়তে পারি। ফোন, মোবাইল, ভার্চুয়াল মিডিয়া থেকে যতটুকু পারো দূরে থাকবা। পারলে তোমাদের আব্বু আম্মু সামর্থ্য থাকলে বলবা একটা ট্যাব বা অন্য একটা কিছু কিনে দিতে, যাতে করে আমরা মোবাইল ফোনের ওই সকল ভার্চুয়াল অ্যাপ থেকে দূরে থাকি। এমন একটা ডিভাইস ইউজ করবা যার মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিচ্ছু নাই। এমন একটা আইডি দিয়ে তুমি উদ্ভাসের পেজে তুমি ঢুকবা, যাতে করে সেই আইডিতে তোমার অন্য কোনো ফ্রেন্ড অ্যাড না থাকে। আমাদের আব্বু আম্মুর কিছু টাকলা আইডি থাকে না, যে আব্বু বা আম্মুর দূর থেকে সেলফি তোলা বা ফুল পাখির ছবি দেওয়া, বা আমাদের আব্বু আম্মুরা তো বেশিরভাগই ধরো কোরআন শরীফের কোনো আয়াত বা কাবা শরীফের ছবি দিয়ে রাখে। ওই টাইপের আইডি ইউজ করে পড়াশোনা করবা, যাতে করে আমরা ওই পড়াশোনার উদ্দেশ্যে ফেসবুকে ঢুকে ওর একটু নক না দেই, ওর পোস্ট একটু হাহা না দেই, এই মিম শেয়ার না দেই। কারণ জীবনে এসব করার অনেক সময় পাবা, কিন্তু এই এইচএসসি সময়গুলা কিন্তু আর ফেরত আসবে না। আমি বলবো না যে অ্যাডমিশনে চান্স পাইলে প্রতিটা দিনই ঈদ। অ্যাডমিশনে চান্স পাইলে তুমি তোমার লাইফের প্রধান চ্যালেঞ্জে ঢুকে পড়ছো, কিন্তু ওই লাইফটা অনেক শান্তির। সেখানে তোমার স্ট্রেস থাকবে, কিন্তু ফিজিক্যাল স্ট্রেস ইজ ভেরি মাচ ওর্স্ট দেন মেন্টাল স্ট্রেস ইজ ভেরি মাচ ওর্স্ট দেন ফিজিক্যাল স্ট্রেস। তুমি শরীরে অনেক গাধার খাটনি খাটতে পারবে। আমি এখন দিনে যে কি পরিমাণে স্ট্রেস নিজে নেই বা কি পরিমাণে যে কুত্তা খাটানি দেয়, সেটা শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বাররা জানে। কিন্তু আমার মেন্টাল স্ট্রেসটা নাই, কারণ আমি একটা লাইফে একটা জায়গায় পৌঁছায় গেছি। ঠিক আছে, তোমাদের লাইফে ওই মেন্টাল স্ট্রেসটা আছে, যে আমি এখান থেকে কোন দিকে যাব এই দিক নির্দেশনা আমি কিছু জানি না। এই জন্য এই টাইমটা একটু কাজে লাগাও, তোমাদের হাতে এখন অনেক সময় আছে। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে গিয়ে ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, বায়োলজিটা ভালো করে পড়ো, কোশ্চেন ব্যাংক সলভ করো। আল্লাহ হাফেজ।